আজকের ক্লাসটি নেওয়া হয়েছে WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে। WBCS ফুল প্যাকেজ কোর্স হলো WBCS এর কম খরচে অন্যতম সেরা অনলাইন কোর্স। কারণ এখানে আমরা 1300 প্লাস ভিডিও, 300 প্লাস চ্যাপ্টার ওয়াইজ নোটস এবং 950 প্লাস মক টেস্টের মাধ্যমে WBCS এর 100% সিলেবাস কভার করাচ্ছি। এছাড়াও এখানে যে সমস্ত ফিচার্স গুলো দেওয়া আছে সেইগুলো ফলো করলে WBCS প্রিলিমস এবং মেনের জন্য আলাদা করে কিছু পড়ার দরকার হবে না। এখানে আমরা মোট 4টি সাবস্ক্রিপশনে অ্যাডমিশন করাচ্ছি। কোর্স সম্পর্কে বিশদে জানতে এবং অ্যাডমিশন নিতে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। তাহলে চলো আজকের WBCS ফুল প্যাকেজ কোর্স থেকে নেওয়া এই ক্লাসটি শেষ পর্যন্ত আমরা দেখে নিই। ওয়েলকাম স্টুডেন্টস, MH এডুকেশন ল্যাবে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিক ডিভিশনস আলোচনা করব। অর্থাৎ ফিজিওগ্রাফির ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে যে কতগুলি অঞ্চলে ভাগ করা যায় আমরা সেই সমস্ত অঞ্চলগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো, পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিক ডিভিশনে যাওয়ার আগে আমাদের যে বিষয়টা সম্বন্ধে একটু জানতে হবে সেটা হচ্ছে ফিজিওগ্রাফি জিনিসটা কি। তা না হলে আমরা যে ফিজিওগ্রাফিক ডিভিশনস পড়ব, কেন পড়ছি বা কিসের ওপর ভিত্তি করে পড়ছি সেই ব্যাপারটা মাথায় ঢুকবে না। তো দেখো, জিওগ্রাফির একটা বিশেষ ব্রাঞ্চ হচ্ছে ফিজিওগ্রাফি। ঠিক আছে, এই ফিজিওগ্রাফি কিসের সাথে ডিল করে? ফিজিওগ্রাফি মূলত পার্টিকুলার কোনো একটা জায়গাতে কি ধরনের ল্যান্ডফর্ম হচ্ছে এবং ওই পার্টিকুলার জায়গাতে কেন ওই টাইপের ল্যান্ডফর্মগুলো ডেভেলপ করছে, এই রিলেশনশিপটাকে ফাইন্ড আউট করে, এই সম্পর্কটাকে খুঁজে বার করার চেষ্টা করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ধরো এক্স নামক একটা জায়গা আছে এবং এই এক্স নামক জায়গাতে ওয়াই নামক কোনো একটা ল্যান্ডফর্ম গড়ে উঠেছে। এখন ফিজিওগ্রাফির যে স্টাডি, ফিজিওগ্রাফির যে পেরিফেরি, তার প্রধান কাজ হচ্ছে এই এক্স নামক জায়গাতে কেন ওয়াই টাইপের ল্যান্ডফর্ম গড়ে উঠলো সেই অ্যানালিসিসটা করা। আমরা দেখব পশ্চিমবঙ্গের এই যে ফিজিওগ্রাফিক ডিভিশনসগুলো আছে, কোথাও দেখব তোমার হিলস রিজিয়ন পাবো, কোথাও প্লেন পাবো, কোথাও কোস্ট পাবো, এইরকম বিভিন্ন ধরনের আমরা ফিচার দেখতে পাবো। এই ফিচারগুলো কোন কোন প্রাকৃতিক পরিবেশের ওপর নির্ভর করে গড়ে উঠেছে সেইটা জানাই আমাদের ফিজিওগ্রাফির কাজ। ওকে, এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের যে ফিজিওগ্রাফিক ফিচার, সেখানে কোন কোন বিষয়ের কথা উল্লেখ আছে। নর্থে লফটলি হিমালয়ান মাউন্টেন্স আছে, আমরা জানি উত্তরের পার্বত্য অঞ্চল পাবো। দক্ষিণ ভাগে সাউথে কি হয়েছে? সাউথ হচ্ছে ওয়াশড বাই বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগর দ্বারা মানে দক্ষিণ অংশটা আবৃত আছে। অ্যানসিয়েন্ট প্লেটু রিজিয়ান আছে, অর্থাৎ পূর্ব বা খুব প্রাচীন শিলা দ্বারা গঠিত মালভূমি অঞ্চল দেখতে পাবো এবং তার সাথে পাবো নবীন নদী গঠিত তোমার প্লেন রিজিয়ান বা সমভূমি অঞ্চল। ফিজিওগ্রাফির ভিত্তিতে মোটামুটি আমরা ওয়েস্ট বেঙ্গলকে যদি ওভারঅল ভিউতে দেখি তাহলে মূলত 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, যেটা এই উত্তরের পার্বত্য অঞ্চল এখানে দেখানো আছে। 2 নাম্বার হচ্ছে ওয়েস্টার্ন প্লেটু, যেটা এই অঞ্চলটা পশ্চিমের মালভূমি অঞ্চল এবং এটাকেই আমি বললাম এই অ্যানসিয়েন্ট রক দ্বারা গঠিত মালভূমি অঞ্চল, যেটা আগের স্লাইডে আমি দেখালাম। নেক্সট হচ্ছে প্লেন অফ নর্থ অ্যান্ড রার বেঙ্গল, অর্থাৎ আমরা যে নর্থ যে নদীগুলো আছে এই হিমালয় অঞ্চল থেকে সৃষ্টি হওয়া যে নদীগুলো, তাদের সংগৃহীত ডিপোজিশন ওয়ার্কের ফলে, মানে ডিপোজিশন মানে হচ্ছে তোমার সঞ্চয় কার্যের ফলে যে প্লেনটা তৈরি হয়েছে সেই প্লেন আছে এবং তার সাথে আর একটা আছে রার বেঙ্গল প্লেন। এই একটা অঞ্চল আছে। আর একটা অঞ্চল আমরা দেখতে পাবো যেটা হচ্ছে এই বদ্বীপ অঞ্চলগুলো। বে অফ বেঙ্গল রিজিয়নে সুন্দরবন অঞ্চলে যে আমরা বদ্বীপগুলো দেখতে পাই, সেই বদ্বীপগুলো। এইরকম মূলত 4টে ভাগে আমরা এন্টায়ার ফিজিওগ্রাফিকে ভাগ করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা যদি ইনডেপথ অ্যানালিসিস করতে চাই, আমরা যদি পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে আরেকটু ডিটেলে বুঝতে চাই, তাহলে কিন্তু এই 4টে ভাগ করলে হবে না, এর সাথে আরও 3টে বা 4টে অংশ যুক্ত হবে। আমরা মূলত এই 7টা বা 8টা যে অংশের কথা আমি উল্লেখ করছি, এই 7-8টা অংশ আজকে আলোচনা করব। চলো দেখা যাক। প্রথম দেখো যেটা আছে
নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের একদম উত্তর প্রান্তে আমরা দেখতে পাবো এই যে জায়গাটা, এখানে কি আছে, নর্দার্ন মাউন্টেন রিজিয়ন। এই নর্দার্ন মাউন্টেন রিজিয়নটা উল্লেখ করে দিই, হিমালয়ে যে মাউন্টেন আছে, আমাদের হিমালয় যে মাউন্টেন আমরা ভারতের ভূগোলে পড়েছি, সেই হিমালয়ান মাউন্টেনের অংশ। আমরা ভারতের ভূগোলে দেখেছি, আমি এখানে যদি ভারতের ম্যাপটা আঁকি, সে এরকমভাবে ধরো, এইদিকে লাদাখ থেকে একদম এরকমভাবে অরুণাচল পর্যন্ত অলমোস্ট এইরকম জায়গায় হিমালয় আছে, যাকে আমরা ফার্স্ট শিবালিক অর্থাৎ একদম নিউয়েস্ট, তারপর মিডল বা লেসার হিমালয়া, এবং তারপর হচ্ছে গ্রেটার। মানে অরিজিন হিসাবে আমরা দক্ষিণ থেকে উত্তরে এরকম তিনটে ভাগে ভাগ করতে পারি। এই হিমালয়ে যে পশ্চিমবঙ্গের যে অংশটার কথা আমি বলছি, অর্থাৎ এই যে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, যেটা এই নর্দার্ন মাউন্টেন রিজিয়নটা হচ্ছে কিন্তু এই শিবালিকের অংশ। ওকে, এখানে আমরা দেখতে পাবো যে হিমালয়ের শিবালিক হিমালয়ের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেই সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো এখানে দেখতে পাওয়া যাবে। কারণ হিমালয়কে আমরা প্রস্থ বরাবর যে ভাগ করেছি, অর্থাৎ এই শিবালিক, মিডিল এবং গ্রেটার, তার মধ্যে শিবালিক অংশটা মূলত দার্জিলিং হিমালয়তে পড়ে। কি বলছে, দিস নর্দার্ন মাউন্টেন রিজিয়ন কম্প্রাইজ উইথ দ্য দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অ্যান্ড সাম নর্দার্ন পোর্শন অফ জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। মূলত দার্জিলিং জেলা এবং যে নতুন জেলা তৈরি হয়েছে কালিম্পং, এই দুটো জেলার পুরো অংশটা এবং জলপাইগুড়ি জেলার দক্ষিণ অংশটা নিয়ে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত। তাহলে এখান থেকে যদি আমাদের এক্সটেনশন নিয়ে কোয়েশ্চেন আসে যে কোন কোন জেলা এর মধ্যে অন্তর্গত বা কোন কোন জেলার কোন পার্ট আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে আছে, সেখান থেকে কিন্তু আমরা সহজেই আনসার করতে পারবো। নেক্সট দেখব এরিয়াল কভারেজ 2193 স্কোয়ার কিলোমিটার, এবং এই যে 340 মিটার কন্টুর মেক দ্য সাউথ বাউন্ডারি অফ দিস রিজিয়ন, অর্থাৎ 340 মিটারের যে কন্টুর আছে সেটা এই আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে দক্ষিণতম যে বিস্তার, অর্থাৎ দক্ষিণ দিকে তার যে আসার প্রবণতা, সেটাকে স্টপ করেছে। দেখো এখানে আমাদের এই কথাটা যে বললাম কন্টুর, এই কন্টুর সম্বন্ধে একটু যদি জ্ঞান আমরা না নিয়ে থাকি, তাহলে কিন্তু এই ব্যাপারটা বুঝতে একটুখানি সমস্যা হবে। আমি তোমাদের কন্টুর বিষয়টা একটুখানি বলে দিই। দেখো কন্টুর কি, কন্টুর হচ্ছে একটা আইসোলাইন। আইসোলাইন শব্দটার অর্থ কি, আইসো মানে হচ্ছে সেম এবং লাইন মানে তো নর্মাল লাইন, তাহলে সেম ভ্যালু যুক্ত লাইনকে আমরা বলি আইসোলাইন। অর্থাৎ আইসোলাইনের একটা টাইপ হচ্ছে কন্টুর, যেটা কোনো অঞ্চলে ধরো এইরকম কিছু পয়েন্টস আছে, এগুলো বিভিন্ন হাইট, সে ফর এক্সাম্পল এগুলো ডিফারেন্ট হাইট আছে, এই পয়েন্টগুলোর মধ্যে যাদের উচ্চতা সমান, তাদেরকে যে লাইনটা দিয়ে আমরা যোগ করব তাকে বলবো সম উচ্চতা রেখা বা আইসো লাইন। অর্থাৎ আমি যদি এরকম একটা লাইন পাস করাই এরকমভাবে, এবং এর পাশে ধরো লেখা আছে 500, তার মানে আমাকে বুঝতে হবে যে এই লাইনটা যে যে জায়গার উপর দিয়ে গেছে তার উচ্চতা হচ্ছে 500 মিটার। ভূগোলে কন্টুরের অর্থ হচ্ছে এইটা। সুতরাং আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে অংশটা পড়ছি যে 340 মিটার কন্টুর কি করেছে, এই যে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন তার সার্দার্ন যে এক্সটেনশনটা, অর্থাৎ দক্ষিণ দিকে আসার যে প্রবণতা, সেটাকে স্টপ করে দিয়েছে। অর্থাৎ লোয়েস্ট যে আমরা অংশটা দেখতে পাবো এক্সটেনশনের, সেটা হচ্ছে 340 মিটার অ্যাভারেজ উচ্চতাযুক্ত অঞ্চল। ওকে, তাহলে এই অঞ্চলের ম্যাক্সিমাম অল্টিটিউড আমরা দেখে নিই কত। এই অঞ্চলের ম্যাক্সিমাম অল্টিটিউড দেখো 3631 মিটার। এই যে 3631 মিটার, এটা হচ্ছে সান্দাকফু। আমরা জানি যে পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু, এটা সান্দাকফুর উচ্চতা। এবং অ্যাভারেজ অল্টিটিউড কত, অ্যাভারেজ অল্টিটিউড হচ্ছে 2300 মিটার পর্যন্ত, ফ্রম 300 মিটার। অর্থাৎ 300 থেকে 2300 মিটার। তোমরা একটা জিনিস এখানে লক্ষ্য করো, এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা কত বেশি। ওকে, এই রেঞ্জটা বেশি মানে এটা স্লোপের ওপর ডিপেন্ড করে হয়, এটা আমরা পরে কোনো একটা সময়তে আলোচনা করে নেব। নেক্সট দেখো, আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এইখানে রক টাইপটা কি আছে, অর্থাৎ কী ধরনের শিলা দ্বারা গঠিত। এখানে মূলত সেডিমেন্টারি রক এবং মেটামরফিক রক, দু ধরনের রকই পাওয়া যায়।
তাহলে এখানে একটা ছোট কনসেপ্ট আমরা নিয়ে নিই, সেডিমেন্টারি এবং মেটামরফিক এই দুটো রক কাকে বলে। দেখো, সেডিমেন্টারি রক মানে হচ্ছে সেডিমেন্টের ফলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ পলি স্তর পড়তে পড়তে এরকমভাবে, ধরো এটা ফার্স্ট লেয়ার, এরকমভাবে একটার পর একটা লেয়ার পড়তে পড়তে এইরকমভাবে যখন রকগুলো তৈরি হয়, অর্থাৎ শিলা তৈরি হয়, তখন তাকে বলা হচ্ছে সেডিমেন্টারি রক। এই সেডিমেন্টগুলো কোথা থেকে আসে? সেডিমেন্টগুলো মূলত যে নদীবাহিত পলি বালি, মূলত নদীর যে ডিপোজিশনগুলো হয় বিভিন্ন পার্বত্য অঞ্চলের পাদদেশীয় অঞ্চলে যে নদীবাহিত ডিপোজিশনগুলো হয়, সেই ডিপোজিশনের উপর নির্ভর করে এই সেডিমেন্টেশনটা হয়। এবং তার লেয়ারগুলো, মানে এটা ধরো স্টার্টিং হবে এরকম জায়গা থেকে, একদম শেষ যে অংশটা, ধরো এটা তো একদম নিচের অংশ আমি দেখালাম, তাহলে এইটা হচ্ছে প্রথম, তারপর এই লেয়ারটা, তারপর এই লেয়ারটা, তারপর এই লেয়ারটা, এরকমভাবে একটা কম্প্যাক্ট হয়ে গিয়ে আমাদের সেডিমেন্টারি রক তৈরি হয়। আর এই মেটামরফিক রক কোনটা? মেটামরফিক রক হচ্ছে যখন এই সেডিমেন্টারি রকগুলো কি হয়, তোমার প্রচণ্ড প্রেশার এবং টেম্পারেচার এই দুটো যখন হাই এক্সট্রিমিটিতে চলে যায়, তার প্রভাবে এই সেডিমেন্টারি রকগুলো তাদের যে রকের ক্যারেক্টারিস্টিক, তাদের যে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক বা কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, সেগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়, হয়ে একটা নিউ টাইপের রক ফর্ম করে, নিউ টাইপ অফ রক ফর্ম করে। এই নিউ টাইপ অফ রকটাকে আমরা বলছি মেটামরফিক রক, অর্থাৎ তার মেটামরফোজ হচ্ছে, তার রূপান্তর ঘটছে, তার পরিবর্তন ঘটছে। ওকে, নেক্সট আমরা যে জিনিসটা দেখব যে এই নর্দার্ন মাউন্টেন রিজিয়নের আরও কিছু ক্যারেক্টারিস্টিক। এর উত্তর দিকটা, অর্থাৎ নর্দার্ন মাউন্টেন রিজিয়নের যে উত্তর দিকটা, সেটা মূলত কি দিয়ে তৈরি? দেখো, সেটা নিস টাইপের রক দিয়ে তৈরি। নিস হচ্ছে একটা আগ্নেয় শিলা, ঠিক আছে, এবং আর্কিয়ান পিরিয়ডের অঞ্চলগত এই মানে রক সিস্টেমটা, অর্থাৎ আর্কিয়ান পিরিয়ড বলো বা সিলুরিয়ান পিরিয়ড বা ডেভোনিয়ান পিরিয়ড, এগুলো তোমরা নিশ্চয়ই জিওলজিক্যাল যে টাইম স্কেল ভারতের ভূগোলের পড়তে হয়, তোমরা আশা করি পড়েছো। জিওলজিক্যাল টাইম স্কেল অর্থাৎ ভূতাত্ত্বিক যে সময়সীমা, সেই ভূতাত্ত্বিক সময়সীমার উপর ভিত্তি করে তো এই যুগগুলো পাওয়া গেছে। এটা তার মধ্যে আর্কিয়ান পিরিয়ড এই অঞ্চলের একটা রকের ক্যারেক্টার হচ্ছে নিস, সেই রক দিয়ে তৈরি। এবং সার্দার্ন রিজিয়নটা দেখো, প্লায়োসিন প্লিস্টোসিন যে উপযুগ, এটা ইপক, এটা কোনো যুগ নয়, এটা হচ্ছে একটা উপযুগ। এই প্লায়োসিন প্লিস্টোসিন উপযুগের সেডিমেন্টারি রক দ্বারা তৈরি। ওকে, আচ্ছা, এর ফিজিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিকগুলো কী কী? হাই হিল, রিভার ভ্যালি, ডিপ স্পার ইত্যাদি এটসেট্রা আর সাম অফ দ্য জিওমরফিক ফিচার ফাউন্ড ইন দিস রিজিয়ন। এখানে একটা ব্যাপার উল্লেখ করে দেওয়া ভালো, যে এই হাই হিল এবং রিভার ভ্যালি এই দুটো দেখো মানে ওই পারস্পরিক সম্পর্কযুক্ত। কিভাবে হয় সাধারণত? দেখো, আমি যদি এখানে একটা হিল আঁকি, এরকম একটা আমি হিল এখানে আঁকছি, পাশাপাশি যখনই দুটো এরকম হিল থাকবে না, তার এই মাঝখানের অংশটাতে একটা ডিপ কাটিং হয়, এবং কি তৈরি হয়? এই ডিপ কাটিংয়ে এই জায়গাটাতে আমাদের রিভার ভ্যালি তৈরি হয়। এবং এই পার্বত্য অঞ্চলের একটা সাইড যখন আমাদের জিভের মতো, মানে ধরো আমাদের যে জিভ হয় না, জিভের মতো করে এগিয়ে আসে, বা ধরো একটা সাইডে শুধুমাত্র আছে, মানে একটা পিক আছে, এই রকম অংশ যদি থাকে এবং তার স্লোপটা ইস্টওয়ার্ড বা ওয়েস্টওয়ার্ড যে কোনো একটা দিকে থাকে, তখন তাকে আমরা স্পার বলি। এই বিভিন্ন ধরনের ভূমিরূপ আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলে দেখা যায়। ওকে, এই উত্তরের পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এই নর্থ সাউথ ফ্লো অফ রিভার তিস্তা আমাদের উত্তরের পার্বত্য অঞ্চলকে, মানে পার্বত্য অঞ্চলটাকে দুটো অংশে ভাগ করেছে, একটা ইস্টার্ন পোর্শন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন পোর্শন। এখন এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে, এটা থেকে এমসিকিউ কোয়েশ্চেন আসতেই পারে, যে তিস্তা নদী হিমালয়কে যে দুটো অংশে, হিমালয়কে নয় আমাদের শিবালিক হিমালয়কে, যেটা দার্জিলিং হিমালয় আমরা বলছি, সেই অংশটাকে দুটো ভাগে ভাগ করেছে। তার ভাগ দুটো কি কি, কেন মনে রাখার কথা আমি বলছি, এই যে লেফট আর ইস্টার্ন আর ওয়েস্টার্ন আর রাইট, এই দুটো কম্বিনেশন কিন্তু মনে রাখবে। দেখো, আমরা নদীর সাইডটা বিচার করি কীভাবে, ধরো একটা নদী এরকমভাবে ফ্লো হয়ে আসছে, তো তাহলে এই নদীর লেফট সাইড কোনটা? এই নদীর লেফট সাইড আমাদের হিসাব মতো, আমি যেহেতু নদীর অপোজিট দিকে দাঁড়িয়ে
এইটা হওয়ার কথা, কিন্তু এটা অ্যাকচুয়ালি নদীর হিসাবে নয়, নদীর ফ্লোয়ের মুখের দিকে আমাদেরকে চিন্তা করতে হবে, অর্থাৎ নদীর লেফট হচ্ছে এই দিকটা, এবং এই যে লেফট সাইডটা আলটিমেটলি কিন্তু জিওগ্রাফিক্যালি কি হচ্ছে, জিওগ্রাফিক্যালি ইস্ট সাইড হচ্ছে। আর নদীর যেটা রাইট, নদী যদি এই দিকে আমার নিচের দিকে ফ্লো করছে তাহলে রাইট ডেফিনেটলি এইটা, এবং এই রাইট সাইডটা হচ্ছে জিওগ্রাফিক্যালি ওয়েস্টার্ন সাইড। সুতরাং এই তোমার দিক এবং লেফট রাইট এই কম্বিনেশনটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনে রাখবে, কারণ তা নাহলে এটা বিপদে ফেলতে পারে পরীক্ষার সময় এই ছোট ছোট জায়গাগুলো। নেক্সট দেখো আমরা যেটা দেখলাম যে আমাদের নর্দার্ন মাউন্টেনাস যে রিজিয়নটা আছে সেটাকে তিস্তা নদী মূলত দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে তিস্তার পূর্ব দিকের অঞ্চল আর একটা তিস্তার পশ্চিম দিকের অঞ্চল। আমরা এখন তিস্তার পশ্চিম দিকের অঞ্চলটা সম্বন্ধে একটু দেখে নেব। দিস ইজ দ্য হাইয়েস্ট রিজিয়ন অফ দ্য নর্দার্ন মাউন্টেন রিজিয়ন উইথ টু ডিস্টিংক্ট রেঞ্জ নেম সিঙ্গালিলা রেঞ্জ অ্যান্ড দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ। তাহলে এখানে কি বলছে যে আমাদের তিস্তার যে পশ্চিম দিকের অংশটা, অর্থাৎ তিস্তার যে রাইট সাইড যেটাকে আমরা বলছি, তিস্তা এটা আসছে তার রাইট সাইডের যে অংশটা তিস্তার এবং আমাদের জিওগ্রাফিক্যালি ওয়েস্টার্ন সাইড যেটা, সেটা হচ্ছে হাইয়েস্ট রিজিয়ন, মানে এই অঞ্চলের এলিভেশন, এই অঞ্চলের উচ্চতাটা কিন্তু আমাদের যে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন আছে তার মধ্যে সর্বোচ্চ। এবং এখানে দুটো রিজ আমরা দেখতে পাচ্ছি, দুটো রেঞ্জের কথা আমাদের উল্লেখ করে দেওয়া হচ্ছে, একটা হচ্ছে দেখো এই সিঙ্গালিলা রেঞ্জ আর একটা হচ্ছে দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ। তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় জানতে পারলাম, এখান থেকে আমরা মূলত তিনটে এমসিকিউ পাবো। একটা হচ্ছে হাইয়েস্ট এলিভেশন রিজিয়ন কোনটা, হাইয়েস্ট এলিভেশন আমরা একটা পেলাম, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন হতে পারে যে দুটো রেঞ্জে ভাগ করা হয়, সেই দুটো রেঞ্জ কি কি, বা ধরে এরকম দিতে পারে যে দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ কোথায় অবস্থিত, বা এই যে সিঙ্গালিলা রেঞ্জ কোথায় অবস্থিত। কোথায় মানে তোমাকে এখানে ডেফিনেটলি বলবে যে তিস্তার পূর্ব দিক বা পশ্চিম দিক, যেটা হোক একটা কিছু অপশনে থাকবে। ওকে, এবার এখানে এই রেঞ্জগুলো সম্বন্ধে আমরা দেখবো যে দুটো রেঞ্জ আমরা বললাম, একটা সিঙ্গালিলা আর একটা দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ। তো সিঙ্গালিলা রেঞ্জটা is on the western limit of the region and separates Nepal from West Bengal। তাহলে এখানে একটা ক্লিয়ার কাট পিকচার আমরা দেখতে পাচ্ছি যে এই সিঙ্গালিলা রেঞ্জ, অর্থাৎ এখানে উল্লেখ করা আমার 1 নম্বর যে রেঞ্জটা সেটা কোন দিকে আছে, সেটা আবার এই দুটো রেঞ্জের মধ্যে ওয়েস্টার্ন সাইডে আছে। এবং দেখো এইখানে আমরা যদি ম্যাপটা দেখি, ম্যাপটা দেখো এটা ওয়েস্ট বেঙ্গল এবং এই জায়গাটা নেপাল, তাহলে নেপালের সাথে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাকে ডিভাইড করছে কে, এই জায়গাটাকে ডিভাইড করছে আমাদের সিঙ্গালিলা রেঞ্জ, ওয়েস্টার্ন লিমিটে অবস্থিত, অর্থাৎ একদম পশ্চিম দিকে অবস্থিত, নেপালের থেকে আলাদা করছে। 4 হাইয়েস্ট পিক, অর্থাৎ এই জায়গাতে 4টে উচ্চতম শৃঙ্গ অবস্থান করছে, যেগুলো কি কি আমরা একটু দেখে নিই। সান্দাকফু, ফালুট, টংলু এবং হচ্ছে সবরগ্রাম। অ্যাকচুয়ালি এই টংলুটা পরে লেখা উচিত ছিল, সবরগ্রামটা যেহেতু উচ্চতাটা বেশি। তাহলে আমরা একটুখানি এখানে মার্ক করে নিই, এখানে কোয়েশ্চেন পেয়ে যাবো আমরা, এমসিকিউ কোয়েশ্চেন। 1 নাম্বার হচ্ছে সান্দাকফু, 2 নাম্বার হচ্ছে ফালুট, 3 নাম্বার হচ্ছে সবরগ্রাম এবং 4 নাম্বার হচ্ছে টংলু। ওকে, এই 4টে মনে রাখার চেষ্টা করবে, মানে অ্যাকর্ডিং টু অল্টিটিউড, কারণ এখন কোয়েশ্চেনের প্যাটার্ন একটু চেঞ্জ হচ্ছে। প্রিলিমিনারিতে হয়তো পার্টিকুলার কোনো একটা কোয়েশ্চেন জানতে চাইবে যে হাইয়েস্ট কোনটা বা সেকেন্ড হাইয়েস্ট কোনটা, কিন্তু মেন্সের কোয়েশ্চেনের ওরিয়েন্টেশন যদি দেখো সেক্ষেত্রে দেখবে যে পরপর তোমাকে 4টেই দিয়ে দেবে, দিয়ে বলবে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজাও, তখন কিন্তু এটা না পড়া থাকলে প্রবলেম হবে। ওকে, এবং এখানে আমরা আরেকটা কাজ করেছি, এখানে তাদের যে লোকেশনগুলো দেখো, প্রথমে ফালুট, তারপর সান্দাকফু, ঠিক আছে, তারপর টংলু, এইগুলো প্রত্যেকটা মানে মূল 3টে জিনিস আমরা এখানে দেখিয়েছি, যে কারণে তোমাদের সুবিধা হয় যে এই নর্থ এবং সাউথ এই ওরিয়েন্টেশনে কে কোথায় আছে। কারণ এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে যে এদের এই ফালুট বলো, সান্দাকফু বলো বা টংলু বলো, এদের অ্যাকচুয়ালি তোমার লোকেশনটা কেমন, মানে নর্থ সাউথে তাদের লোকেশনটা কেমন, আইদার নর্থ থেকে চাইতে পারে বা সাউথ থেকে চাইতে পারে। ঠিক আছে, যেমন ভারতের যখন তোমরা ভূপ্রকৃতি পড়েছো নিশ্চয়ই একটা কোয়েশ্চেন এমসিকিউ তোমরা যখন প্র্যাকটিস করেছো দেখবে একটা কোয়েশ্চেন থাকে যে পীরপাঞ্জাল, জাসকার, লাদাখ আর কারাকোরাম, এই 4টে তোমাকে দিয়ে দেয় রেঞ্জ এবং এদের নর্থ সাউথ ওরিয়েন্টেশনটা জানতে চায়। ঠিক এখানেও এরকম দিতে পারে, অসুবিধা কিচ্ছু নেই, এটা একটুখানি মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে টাইগার হিল অ্যান্ড সিনচাল রেঞ্জ আর 2 ইম্পর্টেন্ট পিক ইন দ্য দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ। ওকে, তাহলে টাইগার হিল আর সিনচল রেঞ্জ কি হচ্ছে, আমাদের যে দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ আছে সেই দার্জিলিং কার্সিয়াং রেঞ্জের দুটো গুরুত্বপূর্ণ পিক। ওকে, আমরা এতক্ষণ ধরে
হিমালয়ের মানে উত্তরের পার্বত্য অঞ্চলের যে তিস্তার শ্রেণীবিভাগটা আছে, মানে দুটো সাইডে যে ভাগ করেছে, তার পশ্চিম দিকটা পড়লাম। এবার ইস্টার্ন সাইডটা দেখব। এই সাইডে কি বলছে দেখো, দ্য অ্যাভারেজ অল্টিটিউড অফ ইস্টার্ন সাইড অফ তিস্তা রিভার ইজ নট ভেরি হাই, অর্থাৎ এর এলিভেশনটা কিন্তু খুব একটা বেশি নয়। এখানে কি কি পিক আছে আমরা একটুখানি দেখে নিই যেগুলো উল্লেখযোগ্য। ফার্স্ট দেখো রিসিলা আছে 3121 মিটার 1 নাম্বার। 2 নম্বরে আছে হচ্ছে রেনিগঙ্গ মানে উচ্চতার দিক দিয়ে, এবং 3 নম্বরে হচ্ছে ছোট সিনচুলা বা এটাকে অনেকে সিনচুলা রেঞ্জ বলে। এগুলো এই অঞ্চলের গুরুত্বপূর্ণ পিক। তাহলে এই অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে রিসিলা, যেটা 3121 মিটার বা তোমার 3.12 কিলোমিটার হবে। ওকে, এই হচ্ছে আমাদের তিস্তার যে শ্রেণীবিভাগ, মানে তিস্তা যে দুটো অংশে ভাগ করেছে, তিস্তা নদী খাত যে দুটো অংশে ভাগ করেছে তার বিবরণ। নেক্সট আমরা যে ভূমিরূপটা পড়ব সেটা হচ্ছে সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন। দেখো এরপর আমরা যেটা আলোচনা করব সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন। এখানে আমরা আলোচনাতে ঢোকার আগে একটা বিষয় সম্বন্ধে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে, যে বিষয়টার ওপর আমি বারবার জোর দিচ্ছি, কনসেপচুয়াল ক্ল্যারিটি। সেটা হচ্ছে এই ফ্যান রিজিয়ন। এই ফ্যান রিজিয়ন বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ফ্যান রিজিয়ন? দেখো জিওগ্রাফিতে এই ফ্যান শব্দটার অর্থ হচ্ছে পিডমন্ট জোন। ঠিক আছে, এখন হয়তো হতে পারে এই পিডমন্ট জোন এই শব্দটাও তোমাদের কাছে অজানা, তাহলে আমি পুরো ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দিই। পিডমন্ট জোন জিনিসটা কি হচ্ছে? পিডমন্ট জোন মানে হচ্ছে, ধরো একটা আমি যদি পর্বত আঁকি এরকম করে, এটা একটা পার্বত্য অঞ্চল ধরো আমি আঁকছি। এবার এই যে পার্বত্য অঞ্চলটা আমি আঁকলাম, এই স্লোপটা ক্রমশ চেঞ্জ হতে থাকবে। এর পাদদেশীয় অঞ্চল কোনটাই? পর্বতের পাদদেশীয় অঞ্চল এই জায়গাটা। এই পর্বতের পাদদেশীয় অঞ্চলটাকে বলা হচ্ছে পিডমন্ট জোন। বাংলাতে পাদদেশীয় অঞ্চল বা ইংরাজিতে বলা হচ্ছে পিডমন্ট জোন। এবার এই পিডমন্ট জোনে ফ্যান কিভাবে তৈরি হয় বা পিডমন্ট জোনটাকে কেন আমরা ফ্যান রিজিয়ন বলছি সেটা আমাদের বুঝতে হবে। ওকে, দেখো এইখানে ধরো আমার যে পার্বত্য অঞ্চলটার কথা আমি এখানে উল্লেখ করছি, সেটার দ্বারা কি হবে, এখানে বৃষ্টির জলে হোক বা বরফ গলা জলে হোক বিভিন্ন ধরনের স্ট্রিমস তৈরি হয়। এই স্ট্রিমসগুলো কি হয়, ধরো উচ্চ গতিতে মানে পার্বত্য অঞ্চলের ওপরের দিকটাতে যখন নদীর গতিবেগটা প্রচণ্ড বেশি থাকে, স্লোপ বেশি হওয়ার জন্য বিভিন্ন ধরনের ক্ষয়কার্য করে। ঠিক আছে, এটা আমরা খুব ছোটোবেলাতে পড়েছি, বিভিন্ন ধরনের ক্ষয়কার্য করে। এবং দেখা যাচ্ছে এই ক্ষয়কার্যগুলো তো শুধু করলে হয় না, তারা কি করে, এই ক্ষয়িত মেটেরিয়ালসগুলোকে তারা বয়ে বয়ে নিয়ে আসে। এবার তারা বয়ে নিয়ে আসছে, ঠিক কথা, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু যখন আমার এই স্লোপটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এই স্লোপটা এরকম স্টিপ স্লোপ থেকে যখন একটুখানি ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, স্লোপটা যখন একটুখানি এরকম ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে কি হচ্ছে, নদীর গতিপথটা তো একটুখানি চেঞ্জ হচ্ছে এবং নদীর যে গতিবেগটা, সেই গতিবেগটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গতিবেগটা চেঞ্জ হওয়ার কারণে কি হচ্ছে, এই ইরোডেড মেটেরিয়ালগুলো যেগুলো নদী ক্ষয়কার্য করে বয়ে নিয়ে আসছিল, সেই ইরোডেড মেটেরিয়ালগুলোকে সে আর কিন্তু বয়ে নিয়ে যেতে পারছে না। সে তখন হঠাৎ করে কি করছে, সে তখন হঠাৎ করে এই পর্বতের পাদদেশীয় অঞ্চলে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছে। এবং এইরকমভাবে একটা স্লোপ থেকে আসার পরেতে যখন ডিপোজিশন ছড়িয়ে যায়, তখন সেটা এরিয়াল ভিউতে, অর্থাৎ খালি চোখে আমরা সামনে থেকে দেখলে তো ডেফিনেটলি বুঝতে পারবো না একটা পর্বতের পাদদেশীয় অঞ্চল কতখানি হয়, তোমরা নিজেরা চিন্তা করে দেখো। একটা এরিয়াল ভিউতে, স্যাটেলাইট পিকচার হতে পারে বা এয়ার ফটোগ্রাফ হতে পারে, সেই রকম একটা ভিউতে দেখা যায়। আমরা ফ্যান যেমন দেখি, আমাদের যে হাত পাখা আছে, এই হাত পাখা দেখতে কেমন হয়, এই ধরনের ধরো দেখতে হয়, অ্যাপ্রক্স এই টাইপের দেখতে হয়, এই রকম ফ্যান টাইপের দেখতে হয়। এই জন্য এই মানে ল্যান্ডফর্মটার ফ্যানের মতো দেখতে হওয়ার কারণে এটাকে বলা হচ্ছে ফ্যান। এবং এই ফ্যানটা কি দিয়ে তৈরি হয়, ফ্যানটা তৈরি হওয়ার মূল কম্পোনেন্ট হচ্ছে অ্যালুভিয়াম। এই কারণে এটাকে বলা হচ্ছে অ্যালুভিয়াল ফ্যান। এই সাব হিমালয়ান অ্যালুভিয়াল ফ্যান যেটা তৈরি হচ্ছে, সেই অঞ্চলটা সম্বন্ধে আমরা এবার পড়ব। এখানে আর একটা কনসেপ্ট আমাদের বুঝতে হবে, যে আমি কেন হঠাৎ করে সাব হিমালয়ান বললাম, এতক্ষণ তো আমি হিমালয়ান বলছিলাম, সাব হিমালয়ান কেন বললাম? দেখো এই অঞ্চলটাকে সাব হিমালয়ান বলা হচ্ছে এই কারণে যে এটা তো হিমালয়ের একটা অঞ্চল, অবশ্যই এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আমরা যদি
প্রপার হিমালয়কে অ্যানালাইজ করি, প্রপার হিমালয়কে দেখি, এটা কিন্তু প্রপার হিমালয়ের মধ্যে থাকছে না, প্রপার হিমালয়ের কোনো অংশ এটা নয়, হিমালয়ের বাইরের দিকের অংশ। দ্যাট ইজ হোয়াই উই আর কলিং ইট অ্যাজ সাব হিমালয়া। এবং এই সাব হিমালয়া অঞ্চলে এই ফ্যান তৈরি হচ্ছে, এই কারণে এই অঞ্চলটার নাম হচ্ছে সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন। তাহলে তোমরা মনে রাখার জন্য একদম সহজ করে মনে রাখবে যে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে হিমালয় দ্বারা বাহিত যে নদীগুলো, মানে হিমালয়ের থেকে আগত যে নদীগুলো, তাদের যে ডিপোজিশনস, তাদের যে সেডিমেন্ট, সেই সেডিমেন্ট লোডটাকে কি করে পর্বতের পাদদেশীয় অঞ্চলে এসে ছড়িয়ে দেয়, এবং সেই ছড়িয়ে দেওয়ার ফলে যে ফ্যান আকৃতির ভূমিরূপ তৈরি হয়, সেই ফ্যান আকৃতির ভূমিরূপকে বলা হচ্ছে কি, ফ্যান আকৃতির ভূমিরূপকে বলা হচ্ছে আমাদের অ্যালুভিয়াল ফ্যান, এবং এই অঞ্চলটার নাম হচ্ছে সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন। ওকে, নেক্সট আমরা দেখব এই সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্স আমরা কিছু পড়ে নেব। দেখো এখানে একটুখানি জাস্ট বলে দিই, যেটা আমি বললাম যে এই অঞ্চলটা, দিস রিজিয়ন ইজ ফর্মড ওয়িং টু দ্য ডিপোজিশন অফ হিমালয়ান রিভার্স। বারবার এই কথাটা আমি এতক্ষণ ধরে বললাম। ওয়িং টু মানে হচ্ছে কারণবশত, এই কারণের জন্য। ওকে, as the slope became very gentle here, the all rivers started to their depositional work, and this alluvial fan region is example of such landform। যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটা এখানে লেখা আছে। নেক্সট আমরা দেখব যে এই সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের এই সার্দার্ন পার্ট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মূলত এই সাব হিমালয়ান ফ্যান রিজিয়নের মধ্যে আসে। তাহলে ভালো করে জায়গাগুলো আমি আরেকবার বলছি, দেখো দার্জিলিং জেলা, জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের সমগ্র অঞ্চলটা এই ফ্যান রিজিয়নের মধ্যে আসে। দেখো এই যে অঞ্চলটা সম্পর্কে আমি আলোচনা করছি, এটা না, এটাকে মূলত প্লেন রিজিয়নের মধ্যে, প্লেন রিজিয়ন যে আমরা প্রথমে বলেছিলাম প্লেন রিজিয়ন, এই প্লেন রিজিয়নের মধ্যে ঢুকিয়ে দেওয়াই যায়। কিন্তু আমি তোমাদের যেহেতু চাইছি একটু ভালো করে মানে ইনডেপথ অ্যানালিসিস করে ব্যাপারগুলো বোঝাতে, যে এক্স্যাক্ট জিওগ্রাফিক্যাল কনসেপ্টের উপর ভিত্তি করে তোমরা বোঝো, সেই কারণে এই ডিভিশনটা আমি এখানে রেখেছি। ওকে, এরিয়াল কভারেজ কতটা? প্রায় 14,518 স্কোয়ার কিলোমিটার এরিয়া নিয়ে আমাদের এই সাব হিমালয়ান ফ্যান রিজিয়ন অবস্থান করছে। ডিপেন্ডিং অন সেডিমেন্ট টাইপ এবং টেক্সচারের উপর ভিত্তি করে ফ্যান রিজিয়নকে মূলত দুটো ভাগে ভাগ করা যাচ্ছে। কি কি দুটো ভাগ? একটা হচ্ছে আপার ফ্যান রিজিয়ন আর একটা হচ্ছে লোয়ার ফ্যান রিজিয়ন। এই পার্থক্যের ভিত্তিটা কি আরেকবার আমি বলি, একটা হচ্ছে সেডিমেন্ট টাইপ, অর্থাৎ কি ধরনের সেডিমেন্টেশন হয়েছে, এবং আরেকটা হচ্ছে টেক্সচার। টেক্সচার মানে হচ্ছে বুনন, অর্থাৎ এই টেক্সচারটা আমরা কি করে বুঝবো, বা টেক্সচার কাকে বলে জিওগ্রাফির ক্ষেত্রে? জিওগ্রাফির ক্ষেত্রে টেক্সচার ধরো এই হচ্ছে একটা রক, মানে ধরো নিজেরা রক এ আর হচ্ছে রক বি। আমি দুটো এক্সাম্পল দিচ্ছি এখানে আমরা টেক্সচারটা বোঝার জন্য। এই রক এ একটা হচ্ছে ধরো খুব ঘন, খুব মিহি, একদম পাউডারের মতো, ধরো এইরকম একটা রকের ক্যারেক্টারিস্টিক, তাহলে সেটাকে আমরা বলবো তার যে টেক্সচারটা সেটা হচ্ছে খুব জেন্টেল মানে টেক্সচার, সেটাকে আমরা বলবো খুব ফাইন টেক্সচার। এবার আর একটা ধরো, মনে করো যে আর একটা রকের কথা আমি বলছি, যেটা হচ্ছে এই রক বি। সেটা কেমন? সেটা হচ্ছে বালির যে বড় বড় কাঁকড় থাকে না, এরকম বড় বড় কাঁকড়গুলো, তো ওই জাতীয় পদার্থ দ্বারা গঠিত একটা রক, তখন সেটাকে আমরা বলবো কোর স্ট্রাকচার। এবার আশা করি এই টেক্সচারের যে কনসেপ্টটা আমি বললাম, টেক্সচারের কনসেপ্টটা একটুখানি ক্লিয়ার হলো। ওকে, তো এই টেক্সচার এবং সেডিমেন্টের টাইপের উপর ভিত্তি করে আমরা এই ফ্যান রিজিয়নকে দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আপার ফ্যান রিজিয়ন আর একটা হচ্ছে তোমার লোয়ার ফ্যান রিজিয়ন। আপার ফ্যান রিজিয়ন লাইজ বিটুইন 105 থেকে 340 মিটার কন্টুর। দেখো এখানে আবার এই কনসেপ্টটা চলে এলো কন্টুর। এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে কন্টুর আমি কেন বলছি, উচ্চতা বারবার না বলে। 105 থেকে 340 মিটার উচ্চতার মধ্যে থাকে, এবং এর অ্যাভারেজ ইনক্লাইনেশন কত? 1.25 ডিগ্রি, মানে 1.25 ডিগ্রি। কোণের মানটা, এই কোণের মানটা কত ইনক্লাইনেশনের? সেটা হচ্ছে 1.25 ডিগ্রি। এবং এই লোয়ার ফ্যান রিজিয়নের আমরা যদি অ্যাভারেজ এলিভেশন দেখি, মানে অ্যাভারেজ কন্টুর ভ্যালু দেখো, 25 থেকে 100 মিটার কন্টুর দ্বারা আবদ্ধ। এবং স্লোপ অ্যাঙ্গেল কত? এই স্লোপ অ্যাঙ্গেলটা হচ্ছে এইটার থেকেও কম, সেটা হচ্ছে 0.35 ডিগ্রি। অর্থাৎ এই আপার যে তোমার ফ্যান অংশটা যেটা আমি বলছি, এই আপার ফ্যান অংশটা একটুখানি ঢালু বেশি, এবং লোয়ার ফ্যান অংশটা একটুখানি কম ঢালু। এখানে
একটা খুব ভালো রিলেশন আছে। রিলেশনটা কি দেখো, আমি যেখানে বলছি যে আপার ফ্যান রিজিয়নটার উচ্চতাও বেশি এবং সেই কারণে এই যে ঢালটা মানে কৌণিক ভ্যালুটা বেশি, এবং লোয়ার ফ্যান রিজিয়নটার উচ্চতা তুলনামূলক কম এবং সেই কারণেই কিন্তু এই কৌণিক মানটা ঢালের এটাও কম। মহানন্দা, তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক এরা হচ্ছে এই অঞ্চলের মূল নদী। তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই অঞ্চলের মূল নদীগুলো কি কি, সেটা হচ্ছে মহানন্দা, তিস্তা, তোরসা এইগুলো। নেক্সট আমরা দেখব আরো কিছু বৈশিষ্ট্য। দেখো এই সাব হিমালয়ান ফ্যান রিজিয়নকে আবার কি করেছে, তিস্তা দুটো ভাগে ভাগ করেছে। মানে তিস্তা যে নদীটা প্রবাহিত হচ্ছিল সেটা আমরা একবার দেখলাম কোথায় ভাগ করেছে, একটা হচ্ছে তোমার নর্থের যে মাউন্টেন রিজিয়নগুলো আছে সেটাকে দুটো ভাগে ভাগ করেছে। তিস্তার খাত দুটো অংশে ভাগ করেছে, আমরা পড়লাম, একটা ওয়েস্টার্ন সাইড একটা ইস্টার্ন সাইড। এবার আবার দেখো এই সাব হিমালয়ান রিজিয়নটাকে এটা দুটো ভাগে ভাগ করেছে। কি কি ভাগগুলো করেছে, ইস্টার্ন পোর্শন অফ তিস্তা নোন অ্যাজ ডুয়ার্স, আর ওয়েস্টার্ন পোর্শন অফ তিস্তা সেটাকে আমরা বলবো কি, সেটাকে আমরা বলবো তরাই। এই যে ওয়েস্টার্ন পোর্শন ইজ নোন অ্যাজ তরাই রিজিয়ন। এই ডুয়ার্স শব্দটা কোথা থেকে এসছে, ডুয়ার্স শব্দটার অর্থ হচ্ছে ডোর, এটা কোথা থেকে এসছে আমরা জাস্ট দেখবো পরে। আর তরাই শব্দটার অর্থ কি, তরাই শব্দটার অর্থ হচ্ছে ওয়েট, হিউমিড, মানে এখানকার আর্দ্রতাটা অলওয়েজ বেশি। ওকে, এবার আমরা দেখবো যে ডুয়ার্স নামটা কোথা থেকে এসছে। দেখো ডুয়ার্স শব্দটার অর্থ, ডোর আমি বললাম বা দরজা, এটা কোথা থেকে এসছে না, বলছে অলমোস্ট 18টা হিল পাস আছে কোথায়, ভুটানের সাথে এই গঙ্গা ব্রহ্মপুত্র যে প্লেনটা আছে তাদের যোগাযোগ রক্ষার জন্য। পাস মানে আমরা জানি যে এরকম যদি দুটো পাহাড় থাকে তার মাঝখান দিয়ে যাওয়ার যে রাস্তা তাকে বলা হচ্ছে, যখন এটা স্ট্রেচটা বেশি হয় তখন তাকে আমরা পাস বলি, ঠিক আছে। তো এইরকম কতগুলো পাস আছে এখানে, 18টা পাস থাকার কারণে এই অঞ্চলটাকে আমরা বলছি ডুয়ার্স, অর্থাৎ এই দরজা থেকে ডুয়ার্স এসছে। ওকে, এবার দেখো এই যে ডুয়ার্সটা আমরা এখানে পড়ছি, এই ডুয়ার্সটা আমরা এখানে পড়ছি যখন, এই ডুয়ার্সের আবার একটা শ্রেণীবিভাগ হয়েছে। সংকোচ নদী বা সংকোচ রিভার এই ডুয়ার্স রিজিয়নটাকে দুটো ভাগে ভাগ করেছে, যার ওয়েস্টার্ন পার্টটাকে আমরা বলছি বেঙ্গল ডুয়ার্স এবং ইস্টার্ন যে সাইডটা তাকে আমরা বলছি আসাম ডুয়ার্স। অর্থাৎ সংকোচ নদী এরকমভাবে এসছে, তার ওয়েস্টার্ন পার্ট অর্থাৎ তার এই দিকের রাইট সাইডটাকে আমরা বলছি বেঙ্গল ডুয়ার্স, আমাদের পশ্চিমবঙ্গের ডুয়ার্স, এবং এই দিকটাতে তো আসাম আছে, দেখতেই পাবে এই ওয়েস্ট বেঙ্গলের এই সাইডটাতে তো আসাম আছে, এই আসামের অঞ্চলটাকে বলছে, ডান দিকের অংশটাকে বলছে আসাম ডুয়ার্স। এই জায়গাতে আমাদের যে উত্তরের পার্বত্য অঞ্চল, সেই উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমরা দেখে নেব, যেগুলো এমসিকিউ হিসাবে পরীক্ষাতে আসতে পারে। প্রথম কি বলছে, দার্জিলিং ইজ নোন অ্যাজ দ্য কুইন অফ হিমালয়, অর্থাৎ কুইন অফ হিমালয় বা হিমালয়ের রানী। হিমালয়ের রানী বলে কাকে অভিহিত করা হচ্ছে, হিমালয়ের রানী হিসাবে বলা হচ্ছে দার্জিলিংকে। সত্যি দার্জিলিং অপূর্ব সুন্দর জায়গা। দেন নেক্সট, দার্জিলিং ইজ অলসো নোন অ্যাজ দ্য প্যারাডাইস অফ ট্রাইবস, অর্থাৎ প্যারাডাইস অফ ট্রাইব মানে কি, প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গরাজ্য। কাদের স্বর্গরাজ্যের কথা বলা হচ্ছে এখানে, ট্রাইব মানে হচ্ছে যারা আদিবাসী মানুষ, যারা বিভিন্ন ধরনের আদিবাসী মানুষজনের এখানে অবস্থান দেখা যায়, তাই আদিবাসীদের স্বর্গরাজ্য বলা হয়, আদিবাসীদের স্বর্গরাজ্য। নেক্সট, হাইয়েস্ট পিক অফ দার্জিলিং কার্সিয়াং রেঞ্জ ইজ টাইগার হিল। টাইগার হিল হচ্ছে দার্জিলিং কার্সিয়াং রেঞ্জের হাইয়েস্ট পিক। আমরা অনেকেই টাইগার হিলে গেছি আশা করি সূর্যোদয় দেখতে, যখন দার্জিলিং কেউ কোনো না কোনো সময় বেড়াতে গেছে। আচ্ছা, হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ঘুম, 2247 মিটার। এরপর হচ্ছে লার্জেস্ট ল্যান্ডস্লাইড রিজিয়ন অফ এশিয়া, আম্বুটিয়া ভিলেজ অফ দার্জিলিং। এই আম্বুটিয়া ভিলেজ অফ দার্জিলিং হচ্ছে এশিয়ার সবথেকে ল্যান্ডস্লাইড প্রোন এরিয়া। তো এখানে আর একটা দেখো কনসেপ্ট আছে যেটাকে আমরা বলছি ল্যান্ডস্লাইড। এই ল্যান্ডস্লাইডটা কি জাস্ট আমরা একটুখানি দেখে নেব, তাহলে আমাদের পুরো একদম পাওয়ার প্যাকড প্রিপারেশন হয়ে যাবে। ল্যান্ডস্লাইড জিনিসটা কি, ধরো এই একটা স্লোপ, এই স্লোপে বিভিন্ন ধরনের পাথর বলো, বড় বড় রকস হতে পারে বা বিভিন্ন স্ট্রাকচার তো থাকে। এখানে দুটো বল কাজ করে, একটা হচ্ছে এই দিকের একটা টান থাকে আর একটা হচ্ছে গ্র্যাভিটির টান থাকে। এই দুটো টানের পারস্পরিক সম্পর্কে কিন্তু এই এ নামক পাথর বলো বা বি নামক যে পাথর এরা কিন্তু আছে। এই দুটোর মধ্যে যদি কোনো সময়তে এই টানটা কমে যায় তখন কি হবে, তখন এই দিকে টানটা বেশি হবে এবং এই বরাবর গড়িয়ে আসবে। এটাকেই আমরা বলছি ল্যান্ডস্লাইড, এবং এটা কিন্তু
উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়। এর পেছনে অনেক কারণ আছে, যেটা আমরা আমাদের ফিজিক্যাল জিওগ্রাফি অংশে কোনো সময় আলোচনা করব। স্লাইড মানে ল্যান্ডস্লাইড মূলত এরকমভাবে হয়, এই জাস্ট জিনিসটা বুঝে রাখো যাতে করে তোমাদের এটা মুখস্থ না করে বুঝতে সুবিধা হয়। এবং তোমরা মানে প্রায় সময় তোমরা দেখতে পাবে যে দার্জিলিংয়ে ল্যান্ডস্লাইড হয়েছে, দার্জিলিংয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, ট্যুরিস্টদের প্রবলেম হয়েছে। যদি এখন এই কোভিড প্যান্ডেমিকের সিচুয়েশনটাতে তো ট্যুরিস্ট যাচ্ছে না, অন্য সময়তে প্রায়শই খবর পাওয়া যায়। বিশেষ করে এটা হয় বৃষ্টির সময়তে, কারণ বৃষ্টির সময়তে কি হয়, এই যে ধরো আমি দেখালাম না যে এই যে স্লোপটা, এই স্লোপটার যে এই মানে বড় বড় রক স্ট্রাকচারগুলো থাকে, এর আসঞ্জন মানটাকে মানে তোমার এই যে অ্যাটাচমেন্ট থাকে না, এই অ্যাটাচমেন্টটাকে রিডিউস করে দেয়, এই অ্যাটাচমেন্টটাকে রিডিউস করে দেয়। প্লাস হচ্ছে আরেকটা জিনিস হয়, যেটা হচ্ছে তোমার ডিফরেস্টেশনের ফলে। ডিফরেস্টেশন হলে কি হয়, তোমার এই গাছেদের যে শেকড়, তারা কিন্তু এই মাটিগুলোকে ধরে রাখে, ঠিক আছে, পাহাড়ের ঢালে, সেই জন্য গাছ কাটতে বারণ করা হয়। তো যখন ডিফরেস্টেশন হয় তখন এই গাছগুলো চলে যায়, ফলে তাদের এই মাটি ধরে রাখার ক্ষমতাটা কি হয়, রিডিউস হয়। এইটার রিডাকশনের ফলেও কিন্তু অনেক সময় ল্যান্ডস্লাইড হয়। ওকে, নেক্সট আমরা দেখব কার্সিয়াং ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, অর্থাৎ কার্সিয়াংকে কি বলা হচ্ছে, হোয়াইট অর্কিডের দেশ বলা হচ্ছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে মংপু, যেটা একটা জায়গা। মংপু ইজ নোন ফর বা ফেমাস ফর সিনকোনা কাল্টিভেশন। সিনকোনা মানে প্রচণ্ড পরিমাণে চাষ হয় এবং যেখান থেকে কুইনাইন উৎপন্ন হয়, এই কুইনাইন ফ্যাক্টরি এখানে পাওয়া যায়। ওকে, চলো নেক্সট আমরা পড়ব প্লেন রিজিয়ান, অর্থাৎ আমাদের যে সমভূমি অঞ্চল আছে। দেখো আমি যেটা তোমাদের আগে বললাম যে আমরা যদি ব্রড ডিসকাশন করি তাহলে কিন্তু আমাদের এই যে সাব হিমালয়ান যে ফ্যানটা ছিল, সাব হিমালয়ান যে ফ্যান রিজিয়ান আমরা পড়লাম না, সেটাকেও কিন্তু প্লেন রিজিয়ানের মধ্যে অনেক জায়গাতে তোমরা পেতে পারো। কিন্তু এইটা মাথায় রাখবে, এটা একটু ডিটেল অ্যানালিসিসের জন্য আমরা পড়েছি। এরপর আমরা আলটিমেটলি যে প্লেন রিজিয়ান আছে, অর্থাৎ আমাদের যে সমভূমি অঞ্চল আছে, সেই সমভূমি অঞ্চলটা সম্বন্ধে আমরা পড়ব। ওকে, কি বলছে, এক্সেপ্ট দ্য নর্দার্ন হিল রিজিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন প্লেটু রিজিয়ান রিমেনিং ওয়েস্ট বেঙ্গল ইজ প্লেন রিজিয়ান, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল ছাড়া এবং পশ্চিমের মালভূমি অঞ্চল ছাড়া। আমি এখানে দেখিয়ে দিই, উত্তরের পার্বত্য অঞ্চল মোটামুটি হচ্ছে এই জায়গাটা, এবং পশ্চিমের যে মালভূমি অঞ্চল আছে এই জায়গাটা। এই দুটো জায়গাকে যদি তুমি বাদ দাও, এই দুটো জায়গাকে যদি তুমি এলিমিনেট করো, তাহলে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলটা, একদম এই জায়গা থেকে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটা পর্যন্ত হচ্ছে আমাদের কি, এই জায়গাটা পর্যন্ত হচ্ছে আমাদের প্লেন রিজিয়ান। ওকে, ওয়েস্ট বেঙ্গলের প্লেন রিজিয়ানকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নর্থ বেঙ্গল প্লেন এবং একটা হচ্ছে সাউথ বেঙ্গল প্লেন। এবার এই যে ডিভিশনটা নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গলের এই যে ডিভিশনটা কে করেছে, এই ডিভিশনটা করেছে মূলত আমাদের গঙ্গা নদী। কেন, এই গঙ্গা নদী আমরা যদি দেখি যে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছ থেকে তো ভাগ হয়েছে, ওই মুর্শিদাবাদের ওই অঞ্চলটা পর্যন্ত, মানে গঙ্গা নদীর ওপরের দিকটা, নর্দার্ন সাইডটা, সেটাকে আমরা উত্তরবঙ্গ বলি এবং তার দক্ষিণের অংশটাকে আমরা দক্ষিণবঙ্গ বলি। তবে এই নিয়ে অনেকের মধ্যে অনেক বাকবিতণ্ডা বিতর্ক আছে যে কেন বলা হয়, কিন্তু এটা বেসিক্যালি মনে রাখো যে গঙ্গা রিভারের এক্সিস্টেন্স এটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে নর্থ আর একটা হচ্ছে সাউথ বেঙ্গল। ওকে, the North Bengal plain is formed by the deposition of both গঙ্গা ব্রহ্মপুত্র রিভার সিস্টেম, অর্থাৎ গঙ্গা রিভার সিস্টেম এবং ব্রহ্মপুত্র রিভার সিস্টেম দ্বারা আমাদের উত্তরবঙ্গের যে সমভূমি অঞ্চল আছে, সেই উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল গড়ে উঠেছে। কেন, এখানে এই ব্রহ্মপুত্রটা কোথা থেকে আসলো, দেখো চিন্তা করে দেখো, এই ব্রহ্মপুত্রটা আসাম ভ্যালিটাকে তো কভার করছে পুরো। এইদিকে তোমরা ভারতের যে সমভূমি অঞ্চল পড়েছো তখন নিশ্চয়ই পড়েছো, সরি, এই আসাম ভ্যালিটাকে কভার করছে এবং বাংলাদেশের দিয়ে তো ব্রহ্মপুত্র প্রবাহিত হচ্ছে। সুতরাং এই যে জায়গাটা, এই জায়গাটা ব্রহ্মপুত্র ভ্যালি থাকার কারণে, আই মিন ব্রহ্মপুত্রর যে ডিপোজিশনাল ওয়ার্ক, সেটাও কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলেছে নর্দার্ন প্লেনটা তৈরি করতে। এবং এই যে ডিপোজিশনটা, এটা মানে এই রাজমহল গারো গ্যাপ যে আছে না, আমাদের রাজমহল গারো গ্যাপ এবং এই যে শিলং প্লেটু অঞ্চলটা, তার অঞ্চলটা পর্যন্ত, ঠিক আছে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। যার ডিপোজিশন মেনলি টেক প্লেস ইন দ্য রাজমহল গারো গ্যাপ লোকেটেড বিটুইন দ্য শিলং প্লেটু অ্যান্ড দ্য ছোট নাগপুর রিজিয়ন অ্যান্ড কন্টিনিউয়াস আপ টু সুন্দরবন রিজিয়ন। তাহলে ডিপোজিশনটা আমরা কোথায় মূলত দেখতে পাচ্ছি, এই রাজমহল গারো যে গ্যাপ আছে, রাজমহল গারো গ্যাপটা তাহলে কোথায় লোকেশন আছে, আই মিন কোথায় লোকেটেড আছে, দেখো সেটা আমরা শিলং প্লেটু, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের এই সাইডটাতে শিলং প্লেটু আছে ইস্টার্ন সাইডে, এবং ছোট নাগপুর রিজিয়ন। ছোট নাগপুর রিজিয়ন কোন জায়গাটা, ছোট নাগপুর রিজিয়ন হচ্ছে এই দিকটাতে ছোট নাগপুর রিজিয়ন আছে, ঠিক আছে। কারণ আমাদের এই যে পশ্চিমের মালভূমি অঞ্চল আমরা দেখবো, ছোট নাগপুর প্লেটুরই ইস্টার্ন এক্সটেন্ডেড পার্ট, এই অঞ্চলটাতে এই ডিপোজিশনটা দেখা যাচ্ছে। ওকে,
এবার এই যে নর্দার্ন প্লেনটা আছে, এই নর্দার্ন প্লেনের কিছু আমরা অংশ পড়ে নেবো, যেমন হচ্ছে বারিন্দ ল্যান্ড কোনগুলোকে বলে, তাল কাকে বলে এবং দিয়ারা কাকে বলে। নর্থ বেঙ্গল প্লেন স্টার্টস ফ্রম সাউথ অফ তরাই অ্যান্ড কন্টিনিউজ আপ টু লেফট ব্যাঙ্ক অফ গঙ্গা। অর্থাৎ আমরা যে তরাই রিজিয়ান পড়েছিলাম, সেই তরাই রিজিয়ানের দক্ষিণ দিক থেকে শুরু হয়েছে এবং গঙ্গার লেফট ব্যাঙ্ক পর্যন্ত। দেখো গঙ্গা প্রবাহিত হয়েছে, এই যে এটা গঙ্গা প্রবাহিত হয়েছে, তাহলে গঙ্গার লেফট ব্যাঙ্ক কোনটা? গঙ্গার লেফট ব্যাঙ্ক হচ্ছে এইটা। তাহলে এই অঞ্চল পর্যন্ত আমরা যদি ধরে নিই, সেই পর্যন্ত আমরা কাকে পাচ্ছি? নর্থ বেঙ্গল প্লেনকে পাচ্ছি। এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব, যে মহানন্দা রিভার আছে, এখানে যে মহানন্দা রিভার আছে, সেই মহানন্দা রিভারের মালদাতে ইস্টার্ন সাইডটাকে আমরা কি বলছি? মহানন্দা রিভারের বা মালদা ডিস্ট্রিক্টের যে ইস্টার্ন পার্ট, ঠিক আছে, তাকে আমরা বলছি বারিন্দ ল্যান্ড বা বরেন্দ্র ভূমি। এখান থেকে এমসিকিউতে বেসিক্যালি একটা কোশ্চেন আসে যে বরেন্দ্র ভূমি কোন নদীর পার্টকে বলা হয়, মানে কোন নদীর অংশকে বলা হয়, বা বরেন্দ্র ভূমি মহানন্দা নদীর কোন সাইডটাকে বলা হয়ে থাকে। এখান থেকে একটা কোয়েশ্চেন ডেফিনেটলি পাওয়া যাবে বলে আশা করা যায়, বা যদি কোয়েশ্চেন আসে এখান থেকে এটা আসতে পারে। দেখো এখানে উল্লেখ করা আছে যে বারিন্দ প্লেন বলে যে অংশটা উল্লেখ করা আছে এখানে, এই দেখো বারিন্দ প্লেন, এটা হচ্ছে বারেন্দ্র ভূমি বা বারিন্দ প্লেন। এই এন্টায়ার এরিয়াটা মূলত 15 থেকে 55 বা 60 মিটারের কন্টুর দ্বারা তোমার আবৃত, অর্থাৎ এর অ্যাভারেজ এলিভেশন এটা, উইথ এ ভেরি জেন্টেল স্লোপ অফ 0.60 ডিগ্রি। অর্থাৎ এই জায়গাটাতে নদীর যে ঢাল, মানে নদীর প্রবাহমানতাটা কিন্তু খুব কম, আর এবং এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ দেখো এই যে বরেন্দ্র ভূমি গঠন হচ্ছে মানে কি, এখানে ডিপোজিশন হয়েছে। এই ডিপোজিশনটা কোথায় সম্ভব? দেখো ডিপোজিশনটা তো সেখানেই সম্ভব যেখানে নদীর ফ্লোটা কন্ট্রোলড থাকবে, যেখানে রিভারের যে ফ্লোয়ের স্লোপটা, মানে ল্যান্ড স্লোপটা অনেকটা হালকা থাকবে, অনেকটা জেন্টেল থাকবে। টোটাল এরিয়া কভারেজ 3522 স্কোয়ার কিলোমিটার। এই অঞ্চলে মূল নদীগুলো কি কি? টাঙ্গন, আত্রেই, পুনর্ভবা, এগুলো হচ্ছে এই অঞ্চলের প্রধান নদী। ওকে, দিস রিজিয়ন ইজ কম্পোজড অফ ওল্ড অ্যালুভিয়াম অফ প্লাইস্টোসিন ইপক। এই ইপক মানে কি আমি বলেছি, ইপক মানে হচ্ছে উপযুগ। তাহলে প্লাইস্টোসিন উপযুগের ওল্ড অ্যালুভিয়াম দ্বারা এই অঞ্চলটা গঠিত, ঠিক আছে। এবার এই অঞ্চলের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো আমরা এখানে মূলত তিনটে কথা উল্লেখ করেছি, একটা হচ্ছে বারিন্দ, একটা হচ্ছে তাল এবং আরেকটা হচ্ছে দিয়ারা। আমরা বারিন্দ তো পড়লাম, বারিন্দ অঞ্চলের কথাটা আমরা পড়লাম, নর্থ বেঙ্গল প্লেনে বারিন্দ অঞ্চলটা সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এবার আমরা যেটা পড়বো, দেখো দ্য পার্ট অফ মালদা লাইং টু দ্য নর্থ অফ রিভার কালিন্দী। অর্থাৎ যে কালিন্দী নদী আছে, কালিন্দী নদীর উত্তরে অবস্থিত যে অংশটা, তাকে বলা হচ্ছে তাল সমভূমি বা তাল প্লেন, এবং কালিন্দী নদীর দক্ষিণে যে অঞ্চলটা অবস্থিত তাকে বলা হচ্ছে দিয়ারা প্লেন। তাহলে এখান থেকে আমরা দুটো এমসিকিউ কোশ্চেন পেলাম, একটা হচ্ছে তাল আর একটা হচ্ছে দিয়ারা সমভূমি। বাংলাতে আমরা বলছি তাল সমভূমি আর দিয়ারা সমভূমি। এগুলো কোথায় অবস্থিত, কোন নদীর সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে কালিন্দী নদীর সাথে সম্পর্কযুক্ত। তাহলে বরেন্দ্র ভূমি বা বারিন্দ কোন নদীর সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে মহানন্দা নদীর সাথে সম্পর্কযুক্ত। এবং তাল আর দিয়ারা কার সাথে সম্পর্কযুক্ত? কালিন্দী নদীর সাথে সম্পর্কযুক্ত। নেক্সট আমরা দেখব, এবার আমরা চলে আসছি সাউথ বেঙ্গল প্লেনে, অর্থাৎ এই যেখানে গঙ্গা নদী, এই গঙ্গা নদীর দক্ষিণ দিকটাতে অর্থাৎ সাউথ দিকটাতে আমরা চলে আসছি, এটাকে বলা হচ্ছে সাউথ বেঙ্গল প্লেন। সাউথ বেঙ্গল প্লেন লাইজ বিটুইন দ্য ভাগীরথী হুগলি রিভার অ্যান্ড দ্য বাংলাদেশ বর্ডার। অর্থাৎ বাংলাদেশ বর্ডার, দেখো এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ বর্ডার। তাহলে এই গঙ্গার এই পোর্শন থেকে এই যে অঞ্চলটা, এই দিকের পুরো অঞ্চলটাকে আমরা বলতে পারি কি, এই পুরো অঞ্চলটাকে আমরা কিন্তু সাউথ বেঙ্গল প্লেন বলছি। যদিও এখানে আমরা আবার রার প্লেন বলে আরেকটা অংশ পাবো, কিন্তু ব্রড ডিসকাশনের জন্য আমরা পুরো এন্টায়ার এই এরিয়াটাকে বলতে পারি। আমাদের এই পশ্চিম দিকের যে ছোটনাগপুর প্লেটুর এক্সটেন্ডেড অংশটা, এই অংশটা ছাড়া আমরা পুরো অঞ্চলটাকে কিন্তু সাউথ বেঙ্গল প্লেন হিসাবে ধরতেই পারি। এই জায়গাটার সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এগ্রিকালচারাল পারপাসের জন্য ফার্টাইল হওয়ার কারণে প্রচণ্ড উপযুক্ত জায়গা। কারণ বুঝতেই পারছো গঙ্গার মতো একটা নদী এখান দিয়ে বয়ে গেছে। তারপর এখানে দেখো ময়ূরাক্ষী আছে, ঠিক আছে। তারপর এখান দিয়ে অজয় ঢুকেছে, এখানে রূপনারায়ণ আছে, এবং এই অঞ্চলটা নবীন পলিগঠিত অঞ্চল, ঠিক আছে। যে কারণে এখানে চাষবাস প্রচণ্ড ভালোভাবে হয় এবং বিভিন্ন ধরনের ফুড ক্রপস এখানে পাওয়া যায়, যে কারণে এই অঞ্চলটার অর্থনৈতিক গুরুত্ব মানে ইকোনমিক ইম্পর্টেন্স কিন্তু মোর দ্যান এনাফ, প্রচণ্ড ইকোনমিক ইম্পর্টেন্স এই জায়গাটার।
নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে রাঢ় বেঙ্গল। আমি বললাম যে এখানে আরেকটা অঞ্চল ভাগ করা হচ্ছে রাঢ় বেঙ্গল বলে, এই জায়গাটা হচ্ছে রাঢ় বেঙ্গল বা রাঢ় বাংলা। দেখো আমি যেটা বলছিলাম তোমাদের যে এই যে জায়গাটা, মোটামুটি এই যে জায়গাটাকে আমরা রাঢ় বেঙ্গল বলছি, এই জায়গাটাকে, এটা হচ্ছে ওয়েস্টার্ন যে প্লেটু রিজিয়ন আছে সেটা, আর এটা হচ্ছে রাঢ় বেঙ্গল। ওকে, তো রাঢ় বেঙ্গলের এই রাঢ় শব্দটার অর্থ কি? দেখো রাঢ় শব্দটা এসছে যার অর্থ হচ্ছে স্টোনি ল্যান্ড, অর্থাৎ পাথুরে জমি। এবার তোমরা একটা কথা মনে করে দেখো, আমি একটু আগে টেক্সচার নিয়ে একটা কথা বলছিলাম যে টেক্সচার কাকে বলে। এই টেক্সচার শব্দটার এখানে কিন্তু আমরা একটা সৎ ব্যবহার এখানে করব। দেখো এখানে এই যে স্টোনি ল্যান্ড কথাটা উল্লেখ করছে, তার মানে এটা হচ্ছে কোন টেক্সচার? এইখানে টেক্সচারটা হচ্ছে কোর্স টেক্সচার। কারণ যদি ফাইন টেক্সচার হতো তাহলে কিন্তু আমরা কাকে বলতাম? তাহলে আমরা বলতাম কাদা মাটিকে আমরা ফাইন টেক্সচার বলতে পারি, বা অ্যালুভিয়ামকে আমরা ফাইন টেক্সচার বলতে পারি। এই রিজিয়নটা কোন কোন জেলাকে নিয়ে গঠিত? বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং মেদিনীপুর, এই মোটামুটি জেলাগুলোকে নিয়ে এটা গঠিত। এখানে আমরা দেখতে পাবো এখানে বর্ধমান জেলা আছে, বীরভূম জেলা আছে, বাঁকুড়া আছে, মুর্শিদাবাদের এই অঞ্চলটা মানে একদম এই উত্তর অংশটা আছে। আমরা পরবর্তী স্লাইডে দেখব কোন কোন জায়গা ডিটেলে। এই এন্টায়ার রিজিয়নটাকে মূলত দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। এই দুটো ভাগ কি কি? একটা হচ্ছে ইস্টার্ন রাঢ় রিজিয়ন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন রাঢ় রিজিয়ন। ইস্টার্ন রাঢ় রিজিয়ন বা পূর্ব রাঢ় কোন অংশগুলোকে বলছি আমরা? পূর্ব রাঢ় বলছি ওয়েস্টার্ন পার্ট অফ বর্ধমান, মুর্শিদাবাদ। দেখো ওয়েস্টার্ন পার্ট অফ বর্ধমান মানে এটা তো ভাগ করা নেই এই জায়গাটা, তার মানে আমরা যদি হিসাব করে দেখি তাহলে এখানে আমরা ছবিটা আপাতত এঁকে নিতে পারি অ্যাপ্রক্সিমেশন করে। দেখো এই অঞ্চলটা হচ্ছে রাঢ় অঞ্চল, তাহলে এখানে ওয়েস্টার্ন পার্ট অফ বর্ধমান মানে হচ্ছে বর্ধমানের পশ্চিম অংশটা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের উত্তর অংশটা আমরা পাবো, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের উত্তর অংশটা এখানে আমরা কিছুটা পাবো। ওকে, নর্দার্ন বীরভূম, বীরভূমের উত্তর অংশটা, ইস্ট বর্ধমান, ঠিক আছে, ইন্দাস রিজিয়ন এবং বাঁকুড়া ডিস্ট্রিক্ট। সরি, অ্যাকচুয়ালি আমি মুর্শিদাবাদের ওয়েস্ট বলতে গিয়ে তোমার বর্ধমানের ওয়েস্ট বলে দিয়েছি। এই জায়গাটা নয়, এই জায়গাটা হবে ইস্টার্ন বর্ধমান রিজিয়নটা। এরপর ওয়েস্টার্ন রাঢ় অঞ্চলে আমরা চলে যাব, ওয়েস্ট বর্ধমানকে পাবো, বাঁকুড়া এক্সেপ্ট ইন্দাস, এই ইন্দাস অঞ্চলটা ছাড়া বাঁকুড়ার যে অঞ্চলটা আছে মানে সেই অঞ্চলটাকে পাবো, পুরুলিয়াকে পাবো, পশ্চিম মেদিনীপুরকে পাবো, এখানে পশ্চিম মেদিনীপুর, এবং তার সাথে পাবো কাকে আমরা? ঝাড়গ্রামকে, যেটা পশ্চিম মেদিনীপুরেরই একটা অংশ। এই হচ্ছে আমাদের রাঢ় অঞ্চলের লোকেশন, রাঢ় অঞ্চলের কোন কোন জায়গাতে অবস্থান সেটা। নেক্সট আমরা দেখব যেখানের ক্যারেক্টারিস্টিক কেমন কি আছে। দেখো দামোদর, অজয়, ময়ূরাক্ষী, দ্বারকেশ্বর, শিলাবতী বা এটাকেই শিলাই নদী বলা হয়, এবং কংসাবতী বা কাঁসাই এটসেট্রা আর দ্য প্রাইম রিভার ইন দিস রিজিয়ন। তাহলে কোন কোন নদী আমরা এখানে দেখতে পাচ্ছি? দেখো এখানে আমরা একটুখানি দেখার চেষ্টা করি ম্যাপে। এই দামোদর, ঠিক আছে, এইটা হচ্ছে এই জায়গার প্রধান নদী। এরপর কাকে পাচ্ছি? শিলাই পাচ্ছি, কাঁসাই পাচ্ছি। মোটামুটি দেখো এই যে জোনটা আছে, এই যে জোনটা, এই জোনটা, এই যে অংশটা মানে এইখানে যে নদীগুলো আছে, রূপনারায়ণকেও আমরা পাবো, দ্বারকেশ্বর যেটা বাঁকুড়াতে আছে, ময়ূরাক্ষী বীরভূমে, অজয় কাটোয়ার দিকে আছে, এই প্রত্যেকটা নদীকে কিন্তু আমরা এখানে পাবো, ঠিক আছে। অল দিস রিভার্স হ্যাভ দেয়ার অরিজিন ইন ছোটনাগপুর প্লেটু। এইখানেই হচ্ছে মজার বিষয়। দেখো আমরা যে উত্তরের পার্বত্য অঞ্চলের যে এগুলো পড়েছিলাম, উত্তরের পার্বত্য অঞ্চলের নদীগুলো, সেই নদীগুলোর সাথে এই অজয়, ময়ূরাক্ষী এই নদীগুলোর পার্থক্য হচ্ছে পেরিনিয়ালিটি বা জলের প্রবাহমানতা। উত্তর যে নদীগুলো আছে না, তারা বেসিক্যালি হচ্ছে তোমার সেই যে রিভার্সগুলো, সেগুলো তোমার গ্লেসিয়েটেড ল্যান্ড থেকে তৈরি, কিন্তু এগুলো হচ্ছে পুরোপুরি রেনফেড। এই নদীগুলো হচ্ছে পুরোপুরি রেনফেড, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝার। এবং দেখো এই যে নদীগুলো আছে সবটা তৈরি হয়েছে কোথায়? আমি বললাম এই ছোটনাগপুর প্লেটু রিজিয়নে। ছোটনাগপুর প্লেটু রিজিয়নে তৈরি হয়েছে মানে আমাদের এই দিকে হচ্ছে ছোটনাগপুর প্লেটুটা আছে, এই দিকে, এইখান থেকে এগুলো তৈরি হয়ে বঙ্গোপসাগরের দিকে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে ছোটনাগপুর প্লেটুর যে স্লোপটা সেটা ডেফিনেটলি এইরকম আমাদের দিকে হেলে আছে বলেই এই নদীগুলো এরকমভাবে ফ্লো করে আসছে। এবং ফ্লো করে আসার পর দেখো প্রত্যেক কটা নদী, এখানে তুমি যদি দেখো
এখানে দামোদর, ঠিক আছে, এখানে তোমার অজয় আসছে, এখানে বরাকর আসছে, প্রত্যেকটা নদী এসে সুবর্ণরেখা আছে এখানে, এই প্রত্যেকটা নদী এসে কোথায় মিশছে, গঙ্গার সাথে তোমার মানে আমাদের যে ভাগীরথী হুগলি নদী সেখান দিয়ে এসে আমাদের একদম বে অফ বেঙ্গলে পড়ছে। ওকে, এবং এখানে দেখো উল্লেখ করাও আছে দে ফ্লো টুয়ার্ডস ইস্ট অর সাউথ ইস্ট টু মিট রিভার হুগলি, এবং বে অফ বেঙ্গলে তারা গিয়ে পতিত হচ্ছে। ওকে, these rar plains are formed of old alluvial deposits। এইটা মনে রাখবে, এই প্রত্যেকটা ল্যান্ড ওল্ড বা নিউ এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার। এই জায়গাটা ওল্ড অ্যালুভিয়ালে তৈরি এবং কি এদের হাইট 75 থেকে 150 মিটারের মধ্যে ঘোরাফেরা করে। দিস রিজিয়ন ইজ ড্রেন্ড বাই ব্যাডল্যান্ড লোকালি নোন অ্যাজ খোয়াই। তোমরা নিশ্চয়ই এই খোয়াইয়ের কথাটা শান্তিনিকেতনের সাথে শুনেছ। এই ব্যাডল্যান্ড জিনিসটা কি আমি একটুখানি বলে দিই। দেখো, ব্যাডল্যান্ড জিনিসটা হচ্ছে যখন কোনো অঞ্চলে নদীগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষয় করে সেই পুরো ল্যান্ড সারফেস এরিয়াটাকে ডাইসেক্ট করে, অর্থাৎ একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, সেই রকম ল্যান্ডকে যেখানে চাষবাস কিছু হয় না, যেখানে সাধারণ মানুষের বসবাস স্থাপন করা দুরূহ হয়ে ওঠে, এই রকম যদি অবস্থা তৈরি করে নদীগুলো তাদের ক্ষয়কার্যের ফলে, নদী খাত তোমার সম্প্রসারণের ফলে, তখন তাকে আমরা বলছি ব্যাডল্যান্ড। ভারতের ক্ষেত্রে এরকম একটা চরম ব্যাডল্যান্ডের উদাহরণ মানে এক্সট্রিম ব্যাডল্যান্ডের উদাহরণ আমরা পাবো মধ্যপ্রদেশের চম্বল। এটা মনে রাখবে, এটা পরীক্ষাতে জানতে চাইতে পারে। ওকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বিহারীনাথকে পাচ্ছি, শুশুনিয়াকে পাচ্ছি এবং কিছু হিলক্স পাচ্ছি। ঠিক আছে, হিলক মানে হচ্ছে একটা টাইপের মোনাডনাক মানে অনুচ্চ টিলা, এগুলোকে বলা হচ্ছে অনুচ্চ টিলা। আমরা পরে এই টিলা সম্বন্ধে আলোচনা করবো আজকে। দিস রিজিয়ন ইজ ক্যারেক্টারাইজড বাই ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট অফ শাল এবং চাম্পা, দ্যাট ইজ ম্যাগনোলিয়া চম্পাকা। এই যে অঞ্চলটা মূলত দু ধরনের গাছ দেখা যায়, একটা হচ্ছে শাল এবং আর একটা হচ্ছে চম্পা বা চাঁপা, বড় গাছ হয় এবং এই জায়গার ক্যারেক্টারিস্টিককে এটা ডিপিক্ট করে। ওকে, এবার আমরা যে আলোচনাটা করব এখানে দেখো সেটা হচ্ছে ওয়েস্টার্ন প্লেটু ফ্রিঞ্জ। এই শব্দটা এখানেও নতুন। এই ফ্রিঞ্জ শব্দটা বলতে আমরা কি বুঝি? দেখো, ফ্রিঞ্জ মানে হচ্ছে যখন এক্স একটা প্লেস, ওয়াই একটা প্লেস, এই দুটোর যে মধ্যবর্তী জায়গাটা যেখানে এক্স আছে প্রমিনেন্টলি না ওয়াই আছে আলাদা করা যায় না, অর্থাৎ একটা ওভারল্যাপিং জোনকে আমরা ফ্রিঞ্জ বলতে পারি। সুতরাং এই ওয়েস্টার্ন প্লেটু ফ্রিঞ্জটা কেন বলা হয়েছে তার কারণ এই অঞ্চলটা যদি তোমরা লক্ষ্য করো, এই দিকে হচ্ছে ছোট নাগপুর আছে, এদিকে ছোট নাগপুর আছে এবং এই জায়গাটা ছোট নাগপুর প্লেটুর ইস্টার্ন এক্সট্রিমিটি অর্থাৎ ইস্টার্ন ইরোডেড পোর্শন। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে ফ্রিঞ্জ জোন, যেটা মালভূমি। এবং এই সাইডটাতে কে শুরু হচ্ছে? এই সাইডটাতে আমাদের আস্তে আস্তে রাঢ় বঙ্গ শুরু হচ্ছে। দেখো, আমি এখানে যদি মার্ক করে দিই, এখানে তোমরা বুঝতেই পারবে এটা হচ্ছে রাঢ় বেঙ্গল শুরু হচ্ছে এবং তারপরেতে আমরা প্রমিনেন্টলি চলে যাচ্ছি আমাদের যে প্লেন রিজিয়নে। তাহলে এটা প্লেটু মানে মালভূমি এবং তার সাথে হচ্ছে সমভূমি, এই দুটো অঞ্চলের একটা ফ্রিঞ্জ জোন। ওকে, দিস রিজিয়ন ইজ লোকেটেড ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এই অঞ্চলটা অবস্থান করছে। কি কি নিয়ে গঠিত দেখো, ওয়েস্টার্ন পার্ট অফ পুরুলিয়া, ওয়েস্টার্ন পার্ট অফ পুরুলিয়া, বাঁকুড়া, ঠিক আছে, আমাদের এখানে দেখো বাঁকুড়া আছে, শুশুনিয়া পাহাড় আছে, বীরভূম, বীরভূমের মামা ভাগ্নে আছে এখানে, এবং সাম পার্ট অফ ওয়েস্টার্ন বারওয়ান। এই আসানসোল ডিভিশনের কিছুটা অংশ নিয়ে এই অঞ্চলটা গঠিত। এবং নিচের দিকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরের যে বর্তমানে ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট, সেই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট নিয়ে ফিজিওগ্রাফিক রিজিয়নটা গঠিত হয়েছে। দ্য প্লেটু রিজিয়ন কানেক্টিং রাজমহল হিল অফ বিহার অ্যান্ড ইট ইজ দ্য পার্ট অফ ছোটনাগপুর প্লেটু, অর্থাৎ বিহারের যে রাজমহল পাহাড় তাকে এটা কানেক্ট করছে এবং ছোটনাগপুর মালভূমির এটা একটা, আমি আগেই বললাম, এক্সটেনশন। ছোটনাগপুর প্লেটুর এটা হচ্ছে এক্সটেনশন এবং দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড অ্যাজ আ ফ্রিঞ্জ জোন। নিস রক অফ আর্কিয়ান প্রোটোজোইক পিরিয়ড অ্যান্ড সাম আদার মেটামরফিক রক ফাউন্ড হেয়ার, অর্থাৎ কি পাওয়া যাচ্ছে এখানে? এখানে আমরা নিস পাচ্ছি আর্কিয়ান এবং প্রোটোজোইক যুগের এবং তার সাথে কিছু ধরনের মেটামরফিক রক পাচ্ছি। এই মেটামরফিক রক কি এবং তোমার সেডিমেন্টারি রক কি, এগুলো আমরা আগেই আলোচনা করেছি। নেক্সট আমরা এখানে দেখো একটা খুব সুন্দর লোকেশন ম্যাপ তৈরি করেছি যে ছোটনাগপুর প্লেটুটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ছোটনাগপুর প্লেটুর কোন জায়গাটা? এবারে ছোটনাগপুর প্লেটু দেখো, এইটা হচ্ছে ছোটনাগপুর প্লেটু। ঠিক আছে,
এটা তোমার ঝাড়খণ্ড গভর্নমেন্টের একটা প্রজেক্টের থেকে নেওয়াটা ছবিটা। এবার এই পশ্চিমবঙ্গের যে অংশটা দেখো, পশ্চিমবঙ্গের যে পশ্চিম দিকের অংশটা তোমরা চিন্তা করে দেখো, এই অঞ্চলটা, ঠিক আছে, এই যে অঞ্চলটাতে এসে কিন্তু সেট হয়ে যাবে। যদি আমরা এখান থেকে ছবিটা এরকমভাবে তুলে এখানে আনতে পারি তাহলে কিন্তু এই অঞ্চলটা এসে সেট হয়ে যাবে। এবং এটা এখানে দেখানোর উদ্দেশ্য এইটাই যে আমি যে বললাম ছোটনাগপুর প্লেটুর ইস্টার্ন এক্সট্রিমিটি বা ইস্টার্ন এক্সটেনশন হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলটা, তার এটা প্রমাণ। তাহলে বুঝতে পারা গেল যে এই অঞ্চল থেকে, মানে এটা তো পলিটিক্যাল বাউন্ডারি না, ফিজিক্যাল বাউন্ডারি এরকমভাবে হয় না, তো পলিটিক্যাল বাউন্ডারি হওয়ার কারণে একটা রাজ্যকে জাস্ট ডিভাইড করা হয়েছে, নাথিং এলস। নেক্সট আমরা আরো দেখব কিছু ক্যারেক্টারিস্টিক। ইন সাম প্লেসেস সেডিমেন্টারি রক অফ কার্বনিফেরাস অ্যান্ড জুরাসিক পিরিয়ড অলসো ফাউন্ড, অর্থাৎ জুরাসিক যুগ এবং কার্বনিফেরাস পিরিয়ডের আমরা কিছু সেডিমেন্টারি রক দেখতে পাই, এবং কার্বনিফেরাস পিরিয়ডের সেডিমেন্টারি রক একটা উদাহরণ হচ্ছে কয়লা আমরা বলতে পারি, এবং জুরাসিক যুগে যারা ছিল তারা হচ্ছে, এই সিনেমা আছে দেখবে জুরাসিক পার্ক, সেই জুরাসিক যুগ আমরা এখানে দেখতে পাই। দ্য রকি প্লেন্স ডিসেন্ডেড ইস্টওয়ার্ড টু মার্জ উইথ হাইয়ার স্লোপ অফ অ্যালুভিয়ান প্ল্যান। এই রকি প্লেটু রিজিয়নগুলো দেখো, যেটা আমি বলছিলাম যে ক্রমশ ইস্টের দিকে প্রসিড করেছে, তারা ঢালে ক্রমশ কমতে গেছে এবং মিশেছে কার সাথে, এই অ্যালুভিয়াল ফ্যানের সাথে। অ্যালুভিয়াল ফ্যানের কনসেপ্ট আমি আগেই দিয়েছি। অল্টিটিউড অফ দিস পার্ট রেঞ্জেস বিটুইন 500 থেকে 1000, এই রেঞ্জের মধ্যে এই জায়গার অল্টিটিউড বা এলিভেশনকে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটাও কিন্তু খুব একটা বেশি উচ্চতাযুক্ত নয়। দ্য এন্টায়ার রিজিয়ন ইজ ক্যারেক্টারাইজড বাই মোনাডনক। এবার আমরা এই মোনাডনক সম্বন্ধে একটুখানি পড়ে নেব যে মোনাডনক জিনিসটা কি, যাকে বাংলাতে আমরা বলি এই টিলা, অনুচ্চ টিলা বলে থাকি। মোনাডনক জিনিসটা হচ্ছে, ধরো একটা বেয়ার ল্যান্ড, মানে একদম ফাঁকা ল্যান্ড আছে, এই ল্যান্ডের ক্ষেত্রে কি হয়, এই ল্যান্ডের ক্ষেত্রে নদী যখন উচ্চ গতিতে থাকে তখন তো ক্ষয়কার্য করতে থাকে, এই ক্ষয়কার্য করতে করতে নদী ক্রমশ মধ্যগতি এবং নিম্নগতিতে নেমে আসে। নিম্নগতিতে নেমে আসার পর কিছু এই ল্যান্ডের মধ্যে কিছু কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চল থাকে। এই কঠিন শিলা দ্বারা গঠিত অঞ্চলগুলো নদীর যেহেতু ক্ষমতা কমে যায়, নদী তাকে ক্ষয় করতে পারে না, এবং করতে পারত যদি এটা হয়তো কোমল শিলা দ্বারা গঠিত হতো, যেহেতু এটা কঠিন শিলা দ্বারা গঠিত হয় তাই ক্ষয় করতে পারে না, এবং ক্ষয় করতে না পারার জন্য এগুলো এই মানে ফিচারলেস প্লেনের ওপর এরকমভাবে কম উঁচু টিলা হিসাবে দাঁড়িয়ে থাকে। এগুলোকেই বলা হচ্ছে মোনাডনক, বা লোকাল ভাষায় এগুলোকে বলা হচ্ছে টিলা। এখানে কিছু ইম্পর্টেন্ট হিলস আমরা দেখে নেব। অযোধ্যা, পাঞ্চেত, বাঘমুন্ডি, বিহারীনাথ এবং শুশুনিয়া, তাদের উচ্চতা এখানে দেওয়া আছে। অযোধ্যা 712 মিটার, পাঞ্চেত 643 মিটার, বাঘমুন্ডি 663 মিটার, বিহারীনাথ 452 মিটার, শুশুনিয়া 448 মিটার। এবং এগুলোর লোকেশনগুলো একটুখানি মাথায় রাখবে, কোনগুলো পুরুলিয়াতে এবং কোনগুলো বাঁকুড়াতে, এগুলো থেকে টুকটাক প্রশ্ন জিজ্ঞাসাই করা যেতে পারে। নেক্সট আমরা ইম্পর্টেন্ট ফ্যাক্টস কিছু পড়ে নেব। দেখো, ফেমাস হিল অফ পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইজ অযোধ্যা হিল, এবং এই অযোধ্যা হিলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাপুর, যেটা 677 মিটার। এবং এটার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা তো অযোধ্যা মানে যে হিল তার হাইয়েস্ট পিক বটেই, এবং আমাদের যে সাউথ বেঙ্গল, সেই সাউথ বেঙ্গলের হাইয়েস্ট পিক, কারণ নর্থ বেঙ্গলের হাইয়েস্ট পিক যদি আমরা ধরি, আমরা তো জানি যে আমাদের সান্দাকফু আছেই, সান্দাকফু আমাদের যেহেতু আছে আমরা সেহেতু আর কিছু ভাববো না আমাদের, এবং সেটা আছে কোথায়, উত্তরবঙ্গে। এবং দক্ষিণবঙ্গ যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই গোরগাপুর হচ্ছে হাইয়েস্ট পিক। এরপর আমরা দেখব যে কর্মা পাহাড় বা এই কারমা পাহাড়, যেটা বাঘমুন্ডির একটা উচ্চতম পিক, এটা হচ্ছে আমাদের সাউথ বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট। এটা অবশ্যই মনে রাখবে যে সেকেন্ড হাইয়েস্ট পিক কোথাকার, বাঘমুন্ডি। ওকে, বাঘমুন্ডির এই কর্মা পাহাড় হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের হাইয়েস্ট পিক। এরপর আমরা পাবো কাকে, জয়চণ্ডী পাবো, ভান্ডারি পাবো, পাঞ্চেত পাবো, এগুলো আরো গুরুত্বপূর্ণ পিক এই জায়গার, যেখানে প্রচন্ড মানুষ বেড়াতে যায়, বিভিন্ন ধরনের টুরিস্ট স্পটও বর্তমানে কিন্তু গড়ে উঠেছে। আর বাঁকুড়ার ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট পিক কি কি দেখতে পাচ্ছি, বিহারীনাথকে পাচ্ছি আর শুশুনিয়াকে পাচ্ছি। আমাদের যে ম্যাপটা ছিল সেখানে লোকেশন ছিল শুশুনিয়ার, আমি দেখিয়েছি তোমাদের। আর বীরভূমের ক্ষেত্রে কাকে কাকে পাচ্ছি, দেখো মামা ভাগ্নেকে পাচ্ছি। মামা ভাগ্নের উচ্চতা খুব কম, প্রায় এই 70 থেকে 75 মিটারের মধ্যে মামা ভাগ্নের উচ্চতা। আর এটা কোথায় অবস্থিত, এটা দুবরাজপুর যে ব্লক, দুবরাজপুরে অবস্থিত, এবং এটা হচ্ছে টর ল্যান্ডফর্মের উদাহরণ। এই টর ল্যান্ডফর্ম হচ্ছে মানে অনুচ্চ টিলা টাইপের একটা ল্যান্ডফর্ম, যেগুলো খুব কঠিন শিলা দ্বারা গঠিত হওয়ার ফলে নদী দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডেল্টা রিজিয়ন, অর্থাৎ আমাদের যে তোমার
মানে বদ্বীপ অঞ্চলটা আছে। ডেল্টা শব্দটার অর্থই হচ্ছে বদ্বীপ। এটা কিন্তু শুধুমাত্র দ্বীপ বললে হবে না, ডেল্টা শব্দটার অর্থই হচ্ছে মাত্রাহীন ব, এই বয়ের মতো দেখতে বলেই এটাকে ডেল্টা বলা হয়ে থাকে। তো দেখো এই যে বদ্বীপ অঞ্চলটা বা বদ্বীপ রিজিয়নটা, ডেল্টা রিজিয়নটা, সেটা আমরা একটু দেখে নিই। দিস রিজিয়ন ইজ এক্সটেন্ডেড ফ্রম দ্য বর্ডার অফ বাংলাদেশ ইন দ্য ইস্ট টু দ্য মুর্শিদাবাদ কান্দি সাবডিভিশন ছাড়া নদিয়া, হাওড়া, হুগলি, কলকাতা নর্থ এবং সাউথ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছুটা অংশ নিয়ে। দেখো এখানে একটা বিষয় আমাদেরকে পুরো ক্লিয়ার কাট বুঝে নিতে হবে যে এই যে বদ্বীপটার কথা আমরা বলছি, বদ্বীপটা তৈরি হচ্ছে কিভাবে। বদ্বীপটা তৈরি হচ্ছে মূলত একদম নদীর নিম্ন গতিতে, যেখানে নদীর এগিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা থাকে না এবং নদীর যে সেডিমেন্টেশন, নদীর যে রিভার লোড, সেই রিভার লোডগুলোকে ক্রমশ হ্রাস করতে থাকে। অর্থাৎ সে ক্রমশ কি করতে থাকে, ক্রমশ যেখানেই পারে তার রিভার লোডটাকে কমিয়ে দেয়। এবং এর কারণে কি হচ্ছে, এর কারণে সেই রিভার লোডগুলো ক্রমশ তোমার ল্যান্ড সার্ফেসে জমতে জমতে, আই মিন যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জায়গাতে জমতে জমতে আমাদের বিভিন্ন দ্বীপ তৈরি করছে। এবং এই দ্বীপগুলো যখন মাত্রাহীন বয়ের মতো দেখতে হয় বা গ্রিক ডেল্টা অক্ষরের মতো দেখতে হয়, দেন ইট ইজ কল্ড অ্যাজ আ ডেল্টা। ওকে, আফটার এ লং পিরিয়ড অফ সিল্টেশন রিভার গ্যাঞ্জেস, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, কাঁসাই, এই সমস্ত নদীগুলো তাদের ডিপোজিশন দিয়ে ডেল্টাটা তৈরি করছে। এই অঞ্চলটার এরিয়াল এক্সটেনশন হচ্ছে 81,000 স্কোয়ার কিলোমিটার এবং নর্থ থেকে সাউথওয়ার্ড এর আমরা লোকেশনটা দেখতে পাচ্ছি। এই যে এই অঞ্চলটা দেখো, এই অঞ্চলটা হচ্ছে ডেল্টা। এখানে অনেকগুলো দ্বীপ আছে, এটা আমরা পরবর্তী সময়তে দেখব, যেটা মূলত সুন্দরবন অঞ্চল নিয়ে গঠিত। এই ডিভিশন অফ ডেল্টা আমরা এবার পড়ে নেবো যে আমাদের এই ডেল্টাটাকে মূলত কতগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। দেখো ফার্স্ট হচ্ছে মরিবান্ড, মানে এই জায়গার কাজ, ডেল্টার যে ফরমেশন, ল্যান্ড বিল্ডিং পুরোপুরি কমপ্লিট হয়েছে। ম্যাচিওর ডেল্টা, ম্যাচিওর ডেল্টাতে কাজ কিছু পরিমাণে চলছে, অর্থাৎ এখানে কাজ বলতে আমরা বলছি ল্যান্ড বিল্ডিং, ফিজিক্যালি ল্যান্ড বিল্ডিং যেটাকে বলে, নদীর সঞ্চয় কাজ, এটা এখনো কিছুটা চলছে বা স্টপ হয়ে যাবে আগামী কিছু দিনে হয়তো, মানে কিছু বছরে ডেফিনেটলি। আর অ্যাক্টিভ ডেল্টা মানে এখানে একদম অ্যাক্টিভলি চলছে। এই মূলত তিনটে অংশে আমরা ডেল্টাকে ভাগ করতে পারছি। এবার আমরা এই মরিবান ডেল্টা, ম্যাচিওর ডেল্টা এবং অ্যাক্টিভ ডেল্টা, এই তিনটে ডেল্টা সম্বন্ধে একটুখানি আলোচনা করব। দেখো মরিবান ডেল্টা কোন জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। মরিবান ডেল্টা হচ্ছে মূলত নদিয়া এবং মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের কোন জায়গাটা ছাড়া, এইটা বারবার একটু মনে রাখবে, এই আমাদের কান্দি যে সাবডিভিশন আছে, কান্দি সাবডিভিশনটা ছাড়া, এবং সাম নর্দার্ন পোর্শন অফ নর্থ 24 পরগনা কাম আন্ডার দিস ডিভিশন। অর্থাৎ মেনলি হচ্ছে নদিয়া এবং আমাদের মুর্শিদাবাদটা। আমাদের নদিয়া জেলা যদি আমরা দেখি, এই জায়গাটাতে নদিয়া এবং মুর্শিদাবাদের এই জায়গাটা মূলত মরিবান ডেল্টার আন্ডারে পড়ছে। জলঙ্গি, মাথাভাঙা, চূর্ণী, ভৈরব এই অঞ্চলের প্রধান নদী। ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ ওয়াটার দিস রিভার্স আর ড্রাই। বর্তমানে এই নদীগুলো কি হয়ে গেছে, খুব শুকনো হয়ে গেছে এবং তার কারণে এদের ল্যান্ড ফরমেশন মানে ল্যান্ড বিল্ডিংটা স্টপ হয়ে গেছে, সিজ হয়ে গেছে। কেন ড্রাই, তার কারণ আমি বললাম এরা মূলত ছোটনাগপুর অঞ্চল থেকে গঠিত নদী, এরা ম্যাক্সিমাম নদীগুলো দক্ষিণবঙ্গের নদীগুলো, এবং সারা বছর এদের জলটা প্রোভাইড কে করবে। উত্তরবঙ্গের নদী হলো না গ্লেসিয়েটেড এরিয়া থেকে তারা আসে, তাদের সোর্সগুলো গ্লেসিয়েটেড রিজিয়নে বা কোনো ঝর্ণা থেকে, সেখান থেকে জল পায়, কিন্তু এখানে তাদের জলের অ্যাভেলেবিলিটি সবসময় থাকে না, আমি একটু আগেই বলেছি। এবং যেহেতু জলটা থাকে না, শুকনো হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তাই জন্য কি হয়, ল্যান্ড বিল্ডিং করতে পারে না, সিম্পল। এবং প্র্যাকটিক্যালি ল্যান্ড বিল্ডিংটা এখানে স্টপ হয়ে গেছে, এবং এই কারণে একে বলা হচ্ছে মরিবান, বা এইটাকে বাংলাতে আমরা বলছি মৃতপ্রায়, মানে প্রায় মরে গেছে, একদম কোমাতে চলে গেছে আর কি। দিস রিজিয়ন ইজ অলসো কল্ড অ্যাজ বাগরি রিজিয়ন, এটাকে বাগরি রিজিয়নও বলা হয়। অ্যাভারেজ এলিভেশন কত, অ্যাভারেজ এলিভেশন 10 থেকে 12 মিটার। এবং এগ্রিকালচারাল পার্সপেক্টিভে যদি আমরা দেখি, এইখানের মাটিটা কিন্তু খুব ফার্টাইল, প্রচণ্ড ফার্টাইল মাটি, এবং এই জায়গাতে ব্যাপক পরিমাণে কিন্তু চাষবাস হয়। কি কি চাষবাস হয় এখানে, প্যাডি, জুট, হুইট ইত্যাদি এখানে ব্যাপক পরিমাণে চাষ হয়। নেক্সট হচ্ছে ম্যাচিওর ডেল্টা, অর্থাৎ যেখানে আমরা কি বললাম, যেখানে ল্যান্ড বিল্ডিং সিজ হয়ে যায়নি, কিন্তু এখানে কিছুটা হলেও ল্যান্ড বিল্ডিং হচ্ছে। দেখো এখানে ম্যাপে সুন্দরভাবে উল্লেখ করা আছে কোন জায়গাটার মধ্যে পড়ছে, সেটা হচ্ছে বর্ধমান, হাওড়া, হুগলি, নর্থ এবং সাউথ 24 পরগনা এবং সাব পোর্শন অফ ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিছু অংশ, খুব সামান্য অংশ এই ক্যালকাটার এই সাইডটাতে। ইচ্ছামতি, বিদ্যাধরী, পিয়ালি এই অঞ্চলের প্রধান নদী। অ্যাভারেজ এলিভেশন হচ্ছে 6 থেকে 12 মিটার।
ইন টাইমস অফ রেন দিস রিভার গট ওভার ফ্লাডেড। এই যে জিনিসটা আমি বলছিলাম যে দেখো এইগুলো তো বৃষ্টির জলে গঠিত নদী, এবং এই নদীগুলোতে যদি ওভারফ্লাড হয়, ওভারফ্লাড হওয়ার ফলেতে কি হচ্ছে, নদীর ধরো এই হচ্ছে নদীর ফ্লো, এই নদীর জলটা বোথ সাইডে ফ্লাডেড করে, এবং এই ফ্লাডেড করার ফলেই মূলত আমাদের এই ডেল্টাগুলো তৈরি হয়। তো এই কারণে কিছু কিছু সময়তে যখন ওভারফ্লাড হচ্ছে তখন এরা ডেল্টা ফরমেশনের কাজটা কন্টিনিউ করছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড অ্যাজ ম্যাচিওর। মানে সবসময় হচ্ছে এমনটা নয়, কিন্তু যখন ওভারফ্লাডেড হচ্ছে তখন কিন্তু এখানে ফরমেশন হচ্ছে। এখানে কি কি ধরনের তোমার ভূমিরূপ কিছু ক্ষেত্রে দেখা যায়, দেখো অক্সবো লেক বা একে বলা হচ্ছে অশ্বক্ষুরাকৃতির হ্রদ। এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং কিছু লেক বা তোমার ছোট ছোট হ্রদ, খাল, বিল, এগুলো এখানে দেখা যাচ্ছে। ওকে, নেক্সট আমরা দেখব অ্যাক্টিভ ডেল্টা। এই অ্যাক্টিভ ডেল্টা কোন অংশটা? অ্যাক্টিভ ডেল্টা হচ্ছে বর্তমান দিনে দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, এই অঞ্চলটা। মূলত এই যে জায়গাটা দেখো, এই জায়গাটাতে কি হচ্ছে, এই জায়গাটাতে নদীর এখনো রিভার বিল্ডিং চলছে, যে কারণে এটাকে আমরা অ্যাক্টিভ ডেল্টা বলছি। ওকে, উত্তর 24 পরগনার কিছুটা জায়গা খুব কম, এবং বেসিক্যালি সাউথ 24 পরগনাটা এই অঞ্চলে আসে, বেসিক্যালি সাউথ 24 পরগনা। Rivers of Sundarban region is still very active. Their depositional activities made this delta an active region. যেটা আমি বললাম যে সুন্দরবন অঞ্চলের সমস্ত নদীগুলো তারা জোয়ারের জলে পুষ্ট, এবং জোয়ারের জল যখন আসে বা হয় তখন তাদের এই ডিপোজিশনের কারণেই কিন্তু এই আমাদের অ্যাক্টিভ ডেল্টা রিজিয়নটা বর্তমানে আছে। ঠিক আছে, এখানকার এলিভেশন দেখো 3 থেকে 4 মিটার। এখানে এলিভেশনগুলো একটুখানি লক্ষ্য করো। দেখো প্রথমে আমি এলিভেশন যেটা বলেছিলাম সেই অঞ্চলটা দেখো, প্রথম এলিভেশনটা হচ্ছে 10 থেকে 12 মিটার, তারপরে ম্যাচিওর ডেল্টার এলিভেশনটা কমে হয়েছে 6 থেকে 12 মিটার, এবং এই অ্যাক্টিভ ডেল্টার এলিভেশনটা দেখো 3 থেকে 4 মিটার। যদি আমরা এখানে একটা গ্রাফ করি তাহলে দেখবো যত আমরা তোমার এই সমুদ্রের দিকে যাচ্ছি তত কিন্তু এলিভেশনের এই এটা মানে গ্রাফটা এরকমভাবে কমতে থাকছে, এবং এটাই স্বাভাবিক, যত সমুদ্রের মুখে যাব ততই তো উচ্চতাটা কমতে থাকবে জায়গার। At present, due to human activities, due to human intervention, natural land building are disrupted. কেন এটা হচ্ছে? কারণ মানুষ যে ন্যাচারাল ল্যান্ড বিল্ডিং প্রসিজার সেইটাকে ডিসরাপ্ট করছে। কি করে? তারা জমি কেটে চাষ করছে, চিংড়ির চাষ করছে, মাছের চাষ করছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলের কথা বলছি। তো সেই জায়গাতে ন্যাচারাল ল্যান্ড বিল্ডিংটা কিন্তু ডিসরাপশন হচ্ছে, এবং এই ডিসরাপশনের কারণে কি হচ্ছে দেখো, ডিসরাপশনের কারণে ন্যাচারাল প্রসেসে বাধা দিলে যেটা হয়, ন্যাচারাল প্রসেসে বাধা দিলে না এই দ্বীপ অঞ্চলগুলোতে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেক বছর দেখা যাচ্ছে হয় বন্যা হয়ে যাচ্ছে, বাট এখন প্রশ্ন হচ্ছে বন্যাটা কেন হয়? বন্যা হচ্ছে যদি ন্যাচারাল ওয়েতে ল্যান্ড বিল্ডিং হতো, বাঁধ না দেওয়া হতো, তাহলে জলটা ঠিকঠাক আউটলেট হয়ে যেত। এই জলটা আউটলেট হতে পারছে না, ফলে মানে যে বসতি অঞ্চল সেখানে ঢুকে আসছে বাঁধ নির্মাণের ফলে। অ্যাক্টিভ ডেল্টার একটা অংশ হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে লার্জেস্ট ম্যানগ্রোভ ইন দ্য ওয়ার্ল্ড। আমরা জানি সুন্দরবন রিজিয়ন আমি বারবার উল্লেখ করে আসছি, প্রায় 10,000 স্কোয়ার কিলোমিটার এরিয়া কভার করে আছে আমাদের এন্টায়ার সুন্দরবনটা, যার মধ্যে ভারত এবং বাংলাদেশ বোথ আছে, রাইট? তো দেখো বাংলাদেশে 6,000 স্কোয়ার কিলোমিটার এবং ভারতের ক্ষেত্রে প্রায় 4,020 স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে, যেটা ভারতীয় সুন্দরবন, এবং যেটা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ওকে, সুন্দরবন অঞ্চল নামকরণ কেন হয়েছে? অ্যাবাউন্ডেন্স অফ সুন্দরী ট্রি, অর্থাৎ সুন্দরী গাছের জন্য, সুন্দরী গাছের নামানুসারে এটা সুন্দরী গাছের জন্য সুন্দরবন নামকরণ হয়েছে, এবং আরও অন্যান্য গাছ ডেফিনেটলি আছে। এখানে এই যে ম্যানগ্রোভ রিজিয়নটার কথা বলছি, এই ম্যানগ্রোভ রিজিয়নটাকে ইউনেস্কো থেকে দেখো প্রাইজ দেওয়া হয়েছে দুটো কারণে। ঠিক আছে, একটা হচ্ছে সুন্দরবনের কারণে, আর একটা হচ্ছে সুন্দরবন ন্যাশনাল পার্কের কারণে। ওকে, এটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো ডেফিনেটলি। এখানে এই সুন্দরবন অঞ্চলটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে র্যামসার সাইট। র্যামসার সাইট কি? এটা ইরানের যে র্যামসার আছে, ইরানের র্যামসারে একটা যে অর্গানাইজেশন আছে, এবং তারা কি করে, তারা গোটা বিশ্বের যে তোমার অর্গানাইজেশন না সরি মানে ওখানে একটা বৈঠক হয়েছিল আর কি। ঠিক আছে, তারা গোটা বিশ্বের যে ওয়েটল্যান্ড আছে সেই ওয়েটল্যান্ডগুলোকে সমীক্ষা করে এবং তাদের বায়োডাইভার্সিটি, তাদের ন্যাচারাল গুরুত্ব অনুযায়ী তাদেরকে র্যামসার সাইট বলে ঘোষণা করে। কলকাতাতে একটা আছে ইস্ট কলকাতা র্যামসার সাইট যেটা, বা ওয়েটল্যান্ড যেটা। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল আর একটা হচ্ছে তোমার এই সুন্দরবন। সুন্দরবনে প্রায় 65% ম্যানগ্রোভ, ভারতবর্ষে যা ম্যানগ্রোভ পাওয়া যায় তার 65% কিন্তু সুন্দরবন অঞ্চল জুড়ে আছে। ওকে, এখানে মূল নদীগুলো কী কী? গোসাবা, সপ্তমুখী, তারপর হচ্ছে জামিরা, হাড়িয়াভাঙা ইত্যাদি হচ্ছে এখানকার মূল নদী। এই সুন্দরবন অঞ্চলটা যে কারণে জানা যায় সেটা হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ফ্লোরা অ্যান্ড ফোনা, বিশাল রেঞ্জ আছে, যার কারণেই বায়োডাইভার্সিটি এটা একটা, এবং এটা একটা বায়োডাইভার্সিটি হটস্পটও।
বায়োডাইভার্সিটি হটস্পট মানে কি? বায়োডাইভার্সিটি হটস্পট মানে হচ্ছে এখানে এমন কিছু কিছু প্রাণী এবং উদ্ভিদ আছে যেগুলো এন্ডেঞ্জার্ড, অর্থাৎ যেগুলো সব জায়গাতে পাওয়া যায় না। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে পারি। ওকে, সব থেকে গুরুত্বপূর্ণ এখানে যেটা পাওয়া যায় দ্যাট ইজ রয়্যাল বেঙ্গল টাইগার। ওকে, এই রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও বিভিন্ন ধরনের বার্ডস, স্পটেড ডিয়ার, ক্রোকোডাইল মানে তোমার সল্টি ক্রোকোডাইল, যেগুলো সল্টি ওয়াটার ক্রোকোডাইল, এবং বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। ওকে, এখানে এখনো পর্যন্ত 400 বেঙ্গল টাইগার এবং প্রায় 30,000 স্পটেড ডিয়ার আছে বলে এটা একটা সার্ভেতে পাওয়া গেছে, যে এখনো মাত্র 400 এই বাঘ বেঁচে আছে। এরা কিন্তু এন্ডেঞ্জার্ড এবং খুব সংরক্ষিত। ওকে, নেক্সট আমরা দেখব আমাদের কোস্টাল রিজন, এবং এটাই হচ্ছে আমাদের যে শ্রেণীবিভাগ ছিল তার শেষ অংশ। আমি বলেইছিলাম যে আমরা 4টে নয় 7-8টা ভাগে পড়ব। এই কোস্টাল রিজিয়ন কি? কোস্টাল রিজিয়ন হচ্ছে, দেখো আমাদের যে কোস্ট আছে, অর্থাৎ বে অফ বেঙ্গলের যে কোস্ট আছে, এখানে দীঘার কন্টাই মানে পূর্ব মেদিনীপুরের কন্টাই, হলদিয়া, এই অঞ্চলগুলো নিয়ে হচ্ছে, মূলত পূর্ব মেদিনীপুর অঞ্চলটা নিয়ে হচ্ছে আমাদের কোস্টাল রিজিয়ন, বে অফ বেঙ্গল কোস্ট। দ্য বিচ অ্যাট দীঘা ইন দিস রিজিয়ন ইজ ফাস্ট ডেভেলপিং সি রিসর্ট। এই জায়গাটা সত্যিই আমরা জানি বাঙালিদের কাছে দীঘা একটা খুব ঘুরতে যাওয়ার গুরুত্বপূর্ণ জায়গা, এবং এখানে বিভিন্ন ধরনের রিসর্ট তৈরি হচ্ছে এবং একটা ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট তৈরি হয়েছে। কিন্তু এটাও একটা চিন্তার বিষয়, কারণ যেখানে মানুষের ইন্টারভেনশন বেশি হয়েছে সেখানে যে ন্যাচুরাল অ্যাক্টিভিটি সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্য এমার্জেন্স অফ কোস্টাল প্লেনস মেড আপ অফ স্যান্ড অ্যান্ড মাড ডিপোজিটেড বাই দ্য রিভার্স অ্যাজ ওয়েল অ্যাজ উইন্ড। এই অঞ্চলে মূলত আমাদের যে সমুদ্রের যে সঞ্চয় প্রক্রিয়া, সেই সঞ্চয় প্রক্রিয়ার ফলে বালিয়াড়িগুলো তৈরি হচ্ছে, যেটাকে আমরা বিচ বলতে পারি। তবে এই বিচ দীঘা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল অঞ্চলের তুলনায় কিন্তু যদি আমরা অন্য রাজ্যগুলোতে দেখি, যেমন ধরো আমাদের পার্শ্ববর্তী তোমার ওড়িশা বা অন্ধ্রপ্রদেশ, সেখানে এই বিচের দৈর্ঘ্যটা অনেক বেশি, কারণ তার যে এই লোকেশন, এখানে লোকেশনটা আমরা দেখলেই বুঝতে পারবো যে এখানে কিন্তু ওপেন সারফেস খুব একটা এই জায়গাটাতে নেই, যেটা ওই অন্ধ্রপ্রদেশ বা ওড়িশার ক্ষেত্রে আছে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা ওয়েস্ট বেঙ্গলের ফিজিওগ্রাফিক ডিভিশনসগুলো। এর পরবর্তী দিনে আমরা রিভার অফ ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।